তো প্রথমেই আসেন যে ইনকাম ফ্রম স্যালারি, সরি, ডেফিনেশন অফ স্যালারি। স্যালারিকে ডিফাইন করছে, তো সেই ডেফিনেশনের রেফারেন্সও নিচে দেয়া আছে। তো সেই ডেফিনেশনের মধ্যে মোটামুটি এইগুলো ইনক্লুড করবে। পে অ্যান্ড ওয়েজেস, পে মানে বেসিক পে, মূল বেতন বা মজুরি যাই বলি না কেন সেটা স্যালারির অংশ। এনুইটি মানে হচ্ছে বোনাস। এনুইটি হলো অ্যানুয়াল শব্দ থেকে এনুইটি শব্দটা আসছে। তো বার্ষিক বেতনের যে অংশ বার্ষিক ভিত্তিতে পাওয়া যায় সেটাই হলো এনুইটি। যারা চাকরি করে তারা মাসে মাসে বেতন পায়, কিন্তু বেতনের একটা অংশ বাৎসরিক ভিত্তিতে পায়, যেমন দুইটা ঈদে দুইটা বোনাস পায়, বা কোম্পানি হয়তো ভালো প্রফিট করছে, প্রফিটের উপরে প্রফিট বোনাস দিল। তো সেটাও তো আর মাসে মাসে এরকম হয় না, বছরে হয়তো একবার পায়, অ্যানুয়ালি আর কি। তো সেই জন্য অ্যানুয়াল শব্দটা থেকে এনুইটি শব্দটা আসছে। তারপরে দেখেন পেনশন গ্র্যাচুইটি। পেনশন কমপ্লিটলি ট্যাক্স ফ্রি। পেনশন আপনার পেনশন এবং গ্র্যাচুইটি দুইটাই হলো রিটায়ারমেন্ট বেনিফিট। যারা চাকরি করে এবং চাকরি থেকে রিটায়ার করে, রিটায়ার করার পরে এই দুইটা জিনিস পাওয়া যায়। একটা হলো পেনশন, অনেকে সরকারি চাকরি থেকে যে রিটায়ার করে তারা মাসে মাসে সরকার থেকে পেনশন পায়, সে পেনশন সম্পূর্ণ করমুক্ত। তো সেই পেনশন শুধু সরকারি চাকরির না, বেসরকারি চাকরির হোক তাতেও করমুক্ত, সরকারি বেসরকারি যেটাই। কিন্তু গ্র্যাচুইটি, গ্র্যাচুইটি বলছে, গ্র্যাচুইটি আবার সরকারি চাকরিতে গ্র্যাচুইটি নাই। তো প্রাইভেট জবে অনেক সময় গ্র্যাচুইটি থাকে, গ্র্যাচুইটি ফান্ড থাকে। তো সেই গ্র্যাচুইটি যদি একজন চাকরিজীবী রিটায়ারমেন্টের সময় গ্র্যাচুইটি পেয়ে থাকে, সেটি 2.5 কোটি টাকা পর্যন্ত করমুক্ত। শর্ত একটাই, ওই গ্র্যাচুইটিটা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত হতে হবে, মানে ইট মাস্ট বি দ্য অ্যাপ্রুভড গ্র্যাচুইটি, এবং এই গ্র্যাচুইটি অ্যাপ্রুভ করে হচ্ছে এনবিআর। তারপরে দেখেন ফিস, কমিশন, অ্যালাউন্সেস, পারকুইজিটস, এই যে কতগুলো শব্দ, যেগুলা যারা চাকরি করে তারা ভালো বোঝে এগুলো, যে যারা বেতন পায় বেতনের সঙ্গে কিন্তু মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, তারপরে আপ্যায়ন ভাতা ইত্যাদি অনেক রকমের ভাতা থাকে, বৈশাখী ভাতা, নববর্ষ ভাতা বা ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই কিন্তু অ্যালাউন্সের মধ্যে চলে আসে। এর বাইরেও আপনার পারকুইজিট একটা শব্দ আছে, সেটা দেখাচ্ছি, পারকুইজিটের একটা ডেফিনেশন আছে। তো সেইটা অবশ্য আজকের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট না, সেটা যেদিন আমরা পড়াবো ইনকাম ফ্রম বিজনেস সেই ক্লাসের জন্য পারকুইজিটের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। পারকুইজিটের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, এই হলো পারকুইজিটের সংজ্ঞা। এখানে বলছে যে একজন চাকরিজীবী সে যা বেতন ভাতা পেয়ে থাকে কোম্পানি থেকে বা এমপ্লয়ার থেকে, এইগুলো বাদে বাকি সব পারকুইজিট। তো এইগুলো বাদে বাকি থাকে কি, এগুলা বাদে বাকি যা থাকে মূলত অ্যালাউন্স গুলো থাকে, তো সেগুলা পারকুইজিট। এবং কোনো কোম্পানি বা কোনো এমপ্লয়ার যেন তার কোনো এমপ্লয়িকে 10 লক্ষ টাকার বেশি পারকুইজিট না দেয়। 10 লক্ষ টাকার বেশি যদি পারকুইজিট দেয় তাহলে বেশিটুকু ডিজালভ হবে, এবং ডিজালভ হয়ে কোম্পানির ক্ষতি হবে। কোম্পানি তার কোনো এমপ্লয়িকে 10 লক্ষ টাকার বেশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ইনসেনটিভ বোনাস এই সব মিলে মানে কেন 10 লাখ টাকার বেশি দিল, এটা একটা অপরাধ হিসাবে গণ্য। তো হিসাব করে এই জন্য মানে ট্যাক্স প্ল্যানিং এটাই বলে যে একটা কোম্পানি যখন একজন এমপ্লয়িকে বেতন দেবে সেও যেন হিসাব করে দেয় কোনটা কত দিবে, সে জানি আবার দিতে গিয়ে ঝামেলায় না পড়ে। একদিকে কোম্পানি এমপ্লয়িকে বেতনও দিল, আবার দিয়ে একটা ঝামেলায় পড়ে যে কেন 10 লাখ টাকার বেশি দিই। তো 10 লাখ টাকার বেশি যদি দেয়, বেশিটুকুর নাম হবে এক্সেস পারকুইজিট, এবং এক্সেস পারকুইজিটের উপরে কোম্পানিকে 30% রেটে ট্যাক্স দিতে হবে, কোম্পানি রেটে। বাট যে চাকরিজীবী এই এক্সেস পারকুইজিট পেল তার কোনো ক্ষতি হবে না। সেই জন্যই বলছি যে পারকুইজিট স্যালারির সাথে সম্পর্কিত, এই জন্য আজকে পড়াই ফেলতেছি, কিন্তু মেইন কাজে লাগবে আপনার যেদিন আমরা যে ক্লাসে আমরা ইনকাম ফ্রম বিজনেস পড়াবো সেই ক্লাসে। ইনকামের 7টা হেড আমি সিরিয়ালি পড়াবো, বুঝতে পারছেন? আবার ওইখানে ফিরে আসি, ওই পারকুইজিট কথাটা বলতে গিয়ে ওই কথা মানে সংজ্ঞার মধ্যে সংজ্ঞা, ডেফিনেশনের মধ্যে ডেফিনেশন।
তারপরে প্রফিটস ইন লিউ অফ স্যালারি, এগুলো মূলত হলো প্রভিডেন্ট ফান্ড। যে কোনো কোম্পানি তার এমপ্লয়ীদেরকে যে পিএফ বাবদ যেটা দিয়ে থাকে, ওইটাও কিন্তু এমপ্লয়ির হাতে ট্যাক্সেবল স্যালারি হিসাবে গণ্য হবে। ওটাও বেতনের পরিবর্তে মুনাফা বা যাই বলি না কেন। এই অ্যাডভান্স স্যালারি অলসো ট্যাক্সেবল। কথার কথা, এই বছরে এক ভদ্রলোক 2 মাসের বেতন আগাম নিচ্ছে অফিস থেকে, তো এই বছরে তাকে 14 মাসের বেতনের উপরে ট্যাক্স দিতে হবে। কিন্তু আগামী বছরে তাকে 10 মাসের বেতনের উপরে ট্যাক্স দিলেই চলবে, কারণ এক আয়ের উপরে দুইবার ট্যাক্স হবে না। এই আর লিভ এনক্যাশমেন্ট, এটাও পার্ট অফ স্যালারি। লিভ এনক্যাশমেন্ট হচ্ছে আপনার সব করে কে? লিভ এনক্যাশমেন্ট হচ্ছে আপনার শব্দ করে কে বুঝলাম না। লিভ এনক্যাশমেন্ট মানে হচ্ছে অনেক সময় অফিস থেকে লিভ পায়, ছুটি পায় এমপ্লয়ি, এবং সেই ছুটিটা সে না কাটাইয়া কোম্পানিকে জানায় দেয় যে আমি এবারে ছুটিতে যাচ্ছি না। তো ছুটিতে না গেলে ওই ওই মাসে যে কয়দিন ছুটি, ওই কয়দিনের বেতন এক্সট্রা পায়, যেহেতু সে ছুটি ভোগ করে নাই, সে অফিস করছে। অফিস না করলেও তার ওই মাসের বেতন পুরোটাই পেত, যেহেতু ছুটি তো তার প্রাপ্য। তো প্রাপ্য ছুটিটা সে সারেন্ডার করছে, সে বিক্রি করে দিছে কোম্পানির কাছে ওই কদিনের, ধরেন 15 দিন। 15 দিন তার একটা ছুটি প্রতি বছর পাওনা হয়। তো ছুটি যাবে, অসুবিধা কি, বেতনের তো কোনো কমতি নেই। কিন্তু বললো যে না, আমার এবারে একটু টাকার ঠেকা আছে, আমি এবারে কোথাও যাওয়ার প্ল্যান নাই, কক্সবাজার বা বিদেশে যাওয়ারও কোনো প্ল্যান নাই ছুটিতে, আমি বরং বাসায় বসে কি করবো, তার থেকে আমি কাজ করবো। তো কাজ করলে যেটা হবে, ওই মাসে 1.5 মাসের বেতন পাবে। তার মানে 12 মাস চাকরি করে 12.5 মাস বেতন পাবে। ওই যে 15 দিনের বেতন যেটা এক্সট্রা পেলো, ওটার নাম হলো লিভ এনক্যাশমেন্ট। বাংলা হচ্ছে ছুটি নগদায়ন, মানে ছুটিটাকে বিক্রি করে দিলাম কোম্পানির কাছে। আর বোনাস, ওভারটাইম, এগুলো তো বোঝেনি যে এগুলো পার্ট অফ স্যালারি। এখন এই স্লাইড পড়ানো শেষ, কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না থাকলে আমরা পরের স্লাইডে যাব। স্যার, অ্যালোয়েন্সটা কি পার্কিউজিটের মধ্যে পড়ে? হ্যাঁ, অল অ্যালাউন্সেস আর পারকুইজিট। পারকুইজিটের মধ্যে কোনটা কোনটা পড়ে সেটা আপনি এখন আবার দেখেন। এই যেগুলা টানাইছি এগুলা পারকুইজিট না, এটাও একটা উল্টা ডেফিনেশন। আপনার প্রথম উপরের লেখাটা না পড়েই যদি এগুলা পড়া শুরু করেন, তাইলেই মনে করবেন যে স্যার যেটা দেখাইতেছে এই যে এইগুলোই মনে হয় পারকুইজিট। না, ভুল, উল্টা। উপরে লেখা আছে একজন, একটা কোম্পানি বা একজন এমপ্লয়িকে যা যা দেয়, তার ভিতরে এইগুলো বাদে বাকি সব পারকুইজিট। এখন হিসাব করে দেখেন, এইগুলার বাদে যারা চাকরি করে তারা ভালো বোঝে। আজকের ক্লাসটা হলো কি, যে যে যদি কেউ আপনাদের মধ্যে চাকরি করে থাকে, সে আজকের ক্লাসটা দুর্দান্ত ক্লাস তার কাছে। কিন্তু যে চাকরি করে না, সে তো এই চাকরির স্বাদ পায় নাই। স্যার, এই অ্যারিয়ার স্যালারিটা কি? হ্যাঁ, কি এরিয়ার স্যালারি? জি স্যার। এরিয়ার স্যালারি বেতন, ধরেন মানে মালিক মানে একটা বেতন দেয় নাই, বকেয়া রাখছে। এরকম ঘটনা করোনার সময় অনেক হয়েছে। অনেক অনেক এমপ্লয়ি বেতন পায়, এরিয়ার রয়ে গেছে। পাবে, মালিক দিবে না তা না, মালিক খুব ভালো, কোম্পানি খুব ভালো, কিন্তু এখন একটু আর্থিক অসচ্ছল যাচ্ছে, করোনার কারণে অফিস বন্ধ, দিতে পারে নাই, তো পরে দিচ্ছে। তো পরে দিলে ওটার নাম হয় এরিয়ার স্যালারি, বাংলা হচ্ছে স্যার, বকেয়া একটা বেতন। কোশ্চেন ছিল। তার যে অনেকে যদি মনে করেন যে লাঞ্চের যে বিল বলেন। থাকে অফিসের, ওটা যদি না করে যদি এটা বেতনের সাথে অ্যাড হয়ে যায়, তাহলে কি এটা পার্কুইজিটের মধ্যে পড়বে? হুম, লাঞ্চের টাকা কি আবার পরিষ্কার করে স্যার, বলেন। অনেকে আছে না যে লাঞ্চ অফিসে করলো না, ওটার যে একটা বিল থাকে, ওটা যদি না করে থাকে, সে তো এটা বেতনের সাথে অ্যাড হবে না, তাহলে এটা কি যে পার্কুইজিটের মধ্যে পড়বে? হ্যাঁ হ্যাঁ, পড়বে। আচ্ছা আচ্ছা। আপনি এই যে লেখা আপনার চোখের সামনে টানায় রাখছি, এর বাইরে আমার যত কোশ্চেন করবেন, সব হলো উত্তর হলো ওয়াই-ই-এস। যে স্যার অমুকটা পারকুইজিট হবে, স্যার তমুকটা পারকুইজিট হবে, এর বাইরে হলেই হবে আর কি, উত্তর তো সোজা। স্যার, অ্যানুইটি আর বোনাস কি জি একই স্যার। জিনিস? উত্তর খুব সোজা। এনুইটি আর বোনাস একই কথা।
এই বোনাস এবং ওভারটাইম এই নিচের দুইটা এবারের আইনে নতুন যোগ হয়েছে, এবং এই লিভ এনক্যাশমেন্ট পর্যন্ত আগের আইনই ছিল। আগের ইংলিশ যেটা ওটাতেই ছিল, বাংলা যেটা এবারে নতুন আয়কর আইন সেইখানে ওই দুইটা যোগ হয়েছে। বাট আমি মনে করি বোনাসটা যোগ ওভারটাইমটা ঠিক আছে, ওভারটাইমটা ছিল না, কিন্তু বোনাসটা আনাটা ঠিক হয় নাই। বোনাসটা আনতে পারতো ওই উপরে এনওইটি যেটা ওইটার পরিবর্তে আনতে পারতো, 2 নম্বরে নিয়ে যেতে পারতো বোনাস। কিন্তু উপরে এক জায়গায় লিখছে এনওইটি, আবার এখানে লিখছে বোনাস। আমি মনে করি এটা ডুপ্লিকেশন হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই স্লাইডে আর তো কোনো কোশ্চেন নাই। এখন আসে, না থাকলে এইটাও আমি পড়ানো শেষ করব, তারপরে আপনাদের প্রতি কোশ্চেন ছুড়ে দেবো যে কোনো কোশ্চেন আছে কিনা। এখন আপনার এমসিকিউ হতে পারে এইখান থেকে, তো আপনার কি কি এমসিকিউ হতে পারে আপনি একটু ঠিক করে নেন। পরীক্ষায় আপনার আসতে পারে যে গ্র্যাচুইটি কত টাকা পর্যন্ত করমুক্ত, আপনার 2 কোটি, 2.25 কোটি, 2.5 কোটি, 3 কোটি, আপনি কোনটাতে ঠিক চিন্তা করবেন? 2.5 কোটি। 2.5। 2.5 কোটি, বুঝতে পারছেন? তারপরে পরীক্ষায় আসতে পারে মানে পেনশন, পেনশন ইজ ফুললি ট্যাক্সেবল, ট্রু অর ফলস, কি হবে? ফলস। ফলস। তো সুতরাং এগুলা যদি জানেন ঠিক মতো তাইলে অ্যান্সার করা কোনো বিষয়ই না, বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন যে নিচের 4টা ক্যাটাগরির ইনকাম কিন্তু স্যালারি হিসাবে ট্রিটমেন্ট হবে। মানে স্যালারি মানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি থেকে আয়। তো কি কি একটু দেখতে থাকেন, এ বি সি ডি, একটা একটা করে দেখি। সেটা হলো স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ার টু অ্যান এমপ্লয়ি ইন দ্য ইনকাম ইয়ার whether received or not। বাংলাটা হচ্ছে, মিনিংটা হচ্ছে এই যে আপনি আপনি মানে একজন চাকরিজীবী, সে জুলাই টু জুন আমাদের যে ফিসকাল ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার, এই ইয়ারে তার যা বেতন ভাতা চাকরির বিপরীতে সে পেল, এইটার উপরই তাকে রিটার্ন ফিল আপ করতে হবে, এটার উপরই ট্যাক্স দিতে। আমাদের সব ইনকাম ট্যাক্স হলো বাৎসরিক। তো ভালো কথা, এখন যদি এমন হয় যে আজকে আপনি সেপ্টেম্বর মাসে রিটার্ন ফিল আপ করতে বসছেন, যে গত বছর আপনার বেতন ভাতার স্টেটমেন্ট সহ, সেইখানে দেখেন যে গত বছর মে জুন মাসের বেতনটা আপনি এখনো হাতে পান নাই। এই কোম্পানি মানে বড় খারাপ, যে কোম্পানিতে আছেন আপনি চাকরি করেন, এই কোম্পানিটা বেতন সময় মতো দেয় না। 2 মাস, 3 মাস, 4 মাস, ইভেন 5 মাস পর্যন্ত দেখা যায় যে বাকি থাকে। তবে কোম্পানি দিয়ে দেয়, মানে এমন না যে কারোর বেতন দেয় নাই, এরকম হয় নাই কখনো। কিন্তু মানে এই একটা তাদের কি বলে, মানে একটা রোগ বা একটা বদ অভ্যাস, যে এটা টাইমলি বেতনটা দেয়। তো এখন মানে কর্মচারীরাও ইউজ টু হয়ে গেছে ওইভাবেই, কি করবে? যাই হোক আর কি। তো এখন ধরেন কথার কথা, আজকে রিটার্ন ফিল আপ করতে বসছে, গত জুলাই টু জুন তার বেতনের হিসাব নিয়ে দেখা গেল 2 মাসের বেতন এখনো পায়। এখন কি করণীয়? এখন যে 2 মাসের বেতন পায় না, তার মানে কি 10 মাসের বেতনের উপরে কি রিটার্নটা ফিল আপ করবে? ওই অনুযায়ী কি ট্যাক্স দিবে 10 মাসের উপরে, যেহেতু 2 মাস পাইই নাই? উত্তর হচ্ছে না, তা হবে না। আপনি মালিকের কাছ থেকে যখন পাবেন, আমার আগে ট্যাক্স দিয়ে লন, 12 মাসের হিসাব করে ট্যাক্স দেওয়া চাই। তারপরে আপনি আপনার মালিকের সাথে বোঝাপড়া করেন, কবে পাবেন না পাবেন সেটা আপনার ব্যাপার। ওইটার সাথে ইনকাম ট্যাক্সের কোনো সম্পর্ক নেই, সরকারের সাথে ওই ঝামেলা করা যাবে না। এখন পড়লে বুঝতে পারবেন। এই নাম্বারটা যদি এখন আবার পড়েন আমার এই কথার প্রেক্ষিতে, তখন আপনি বুঝতে পারবেন। স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ার টু অ্যান এমপ্লয়ি ইন দ্য ইনকাম ইয়ার whether received or not, মানে আমার জুলাই টু জুন এই বেতনের উপরে হিসাব করে আমাকে আয়কর দিতে হবে। এখন ওই ওই কথা বললে হবে না, আমি তো এখনো পাই নাই। পাই নাই তো পাবেন, অসুবিধে কি? যখন পাবেন তখন তো আর আপনার কাছে আবার ট্যাক্স চাইতেছে না।
বিষয়টা এরকম আর কি। আচ্ছা, 2 নাম্বার, কোনো কোশ্চেন করা যাবে না, আমার পড়ানো শেষ হবে তারপরে কোশ্চেন। B নাম্বার, সেটা হলো স্যালারি রিসিভড ইন দ্য ইনকাম ইয়ার দো নট ডিউ বিফোর ইট বিকামস ডিউ টু হিম। বিষয়টা হচ্ছে, ধরেন এবছর আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কথাগুলো। সেটা হলো, আপনি যেখানে জব করেন, তো সেখানে ধরেন এবারে ঈদ পড়ছে, কোরবানির ঈদ বা এমনি ঈদ পড়ছে জুলাই মাসের 6 তারিখ, কথার কথা। যে কোম্পানিতে চাকরি করেন সে কোম্পানি এত ভালো মানুষ, তারা তারা একটা সিদ্ধান্ত নিল যে না, সবার ঈদ হলো বাংলাদেশের সবচেয়ে বড় একটা পর্ব, বড় একটা উৎসব। তো এটার জন্য তারা ঠিক করলো যে জুন মাসে, জুলাই মাসের বেতনটাও সবাইকে জুন মাসে দিয়ে দেবে। বুঝতে পারছেন? তো হলো কি, জুন মাসের বেতন তো জুন মাসে পাইছেই সবাই, জুলাই মাসের বেতনটাও দিয়ে দিছে কোম্পানি। ওই যেহেতু ঈদ সামনে, সবাই একটু ভালো করে ঈদ করুক, বোনাস টোনাস তো পাইছেই, সবাই খুব খুশি। তো এখন পরে দেখেন যে স্যালারি এখন এবছরে তাইলে তাকে 13 মাসের বেতনের উপরে ট্যাক্স দিতে হবে, আর আগামী বছরে 11 মাসের বেতনের উপরে ট্যাক্স দিলেই চলবে। তো 13 মাসের কেন? সে তো 13 মাসের বেতন পাইছে, 12 মাস চাকরি করে 13 মাসের বেতন পাইছে। স্যালারি পাইছে, স্যালারি রিসিভ, কিন্তু নট ডিউ, ডিউ হয়নি। চাকরি করলে না বেতন ডিউ হয়, চাকরি তো করে নাই, জুলাই মাস তো আসেই নাই। তো এরকম আর কি। তো জুলাই মাস তো আসবে, আজকে আসে নাই, আসবে, আসলে পরে চাকরি করবে, বেতন পাবে না। বেতন তো পাবে আর সেই আগস্ট মাসে, কারণ জুলাই মাসের বেতনটা তো আগাম দিয়ে দিছে। আমি চাই নাই, আমার এত টাকার দরকার নাই, আমি যে টাকা জুন মাসে পাইছি বোনাস সহ, ওই টাকাতেই আমার ঈদ চলে যাবে। তো এখন দিছে কি করব আমি? তো দিছে কি করব মানে, দিছে তো এখন 13 মাসের বেতনের উপরে ট্যাক্স দিতে হবে। বিষয়টা এরকম যে আমি চাই নাই কিন্তু দিয়ে দিচ্ছে। আর উপরে 1 নম্বরে হলো চাইতে চাইতে আমার কাজ সারা, কিন্তু দেয় না। আচ্ছা, যাই হোক। C নাম্বার, এরিয়ার স্যালারি। এরিয়ার স্যালারি যদি আমি পাই হাতে, তাহলে সেটা এই বছরের স্যালারি হিসেবে গণ্য হবে, যেহেতু ওটার উপরে আগে ট্যাক্স দেওয়া হয়নি। যেমন কথার কথা, আমি যে কোম্পানিতে চাকরি করি, তো সেই কোম্পানিতে আমি যখন জয়েন করি, কথার কথা এগুলো, যে সেখানে আমার সাথে কথা হচ্ছিল যে আমি ICMA কোয়ালিফাই অথবা আমি বুয়েটের ইঞ্জিনিয়ার। তো ওই স্কেলে সবাই যে জয়েন করতেছে, যে সবাই মাস্টার ডিগ্রি পাস, কেউ ডিগ্রি পাস, আবার আমি একটু হাইলি কোয়ালিফাইড। তো হাইলি কোয়ালিফাইড যারা, তাদের 5টা ইনক্রিমেন্ট সহ তারা জয়েন করবে একেবারে ফার্স্ট ডেতেই, মানে বেতন সবার এক হবে। কিন্তু ম্যানেজমেন্ট তার কথা রাখেনি। হুম, কথা রাখেনি। সে করছে কি, সে আমাকে সবাইকে দলে বলে একই বেতন দিয়ে দিচ্ছে। এই নিয়ে ঝগড়াঝাটি, কমপ্লেইন, অনেক কিছু করেও ম্যানেজমেন্টের সাথে পেরে ওঠা মুশকিল। আলটিমেটলি আমি যেটা করছি, আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করছি যে আমাদের সঙ্গে এরকম একটা ট্রান্সাকশন ছিল। আমি যেহেতু প্রফেশনাল, আমার 5টা ইনক্রিমেন্ট সহ আমি একবারে হায়ার স্যালারিতে জয়েন করব, এরকমই কথা, এরকমই লিখিত। কিন্তু ম্যানেজমেন্ট তার সিদ্ধান্তে পরে সরে আসছে, আমাকে এই নিয়ম, মানে নিয়ম অনুযায়ী আমার সাথে যা কথা, যে বেতন দেওয়ার কথা সেটা দেয়। তো এরকম একটা সার্কুলারও আছে, অর্থ মন্ত্রণালয়ের একটা সার্কুলারও আছে যে দিতে হবে। তো সেটাও ভায়োলেট করছে তারা। যাই হোক, আমি মামলা করছি আজকে 7 বছর হয়ে যায়, মামলায় তো সময় লাগে। তো আলটিমেটলি এরপরে হাইকোর্টেও গেছি, হাইকোর্টে গিয়ে আলটিমেটলি আমি জিতছি। তো সেখানে হাইকোর্টের রায়টা নিয়ে আসছি যে আমাকে অন্যায়ভাবে, মানে আমার প্রফেশনাল ডিগ্রি থাকা সত্ত্বেও আমাকে জেনারেল ক্যাডারে, জেনারেল একসাথে গড়ে গড়ে পড়তায় একই বেতন দিয়ে দিয়েছে। এটা অন্যায় করছে, এটা ঠিক না, এটা ভায়োলেশন অফ দ্য রুল। তো আমাকে যত টাকা কম বেতন দিয়েছে গত 7 বছরে, সেগুলো একবারে এখন দিয়ে দেওয়ার অর্ডার। এখন দেখা গেল একবারে আমি 32 লক্ষ টাকা পাইছি এরিয়ার স্যালারি। এখন একবারে যে 32 লক্ষ টাকা আমি এখন বকেয়া বেতন পেলাম, আর এখন থেকে বেতন আমার ওই অনুযায়ী বাড়বে, ইনক্রিমেন্ট যেগুলো আমাকে দেয়নি। কিন্তু সেটা তো এখন থেকে বাড়বে, এখন আমি ট্যাক্স দেবো, কিন্তু আগের বেতন যে এখন পাচ্ছি, এককালীন 32 লক্ষ টাকা এরিয়ার স্যালারি, বকেয়া বেতন, এইটার কি করবো? তো এইটাও এবছরের বেতন হিসেবে গণ্য হবে এবং এটার উপরে ট্যাক্স হবে। এই, তো এখন একটা সমস্যা হলো যে ঠিক আছে, এই বেতনটা তো আমার শুধু এই বছরের বেতন নয়,
এটা তো আমার প্রিভিয়াস 7 বছরের বেতন, আর এই বছরও 3-4 মাসের বেতন আছে। তো এখন এই বছরে ট্যাক্স হলে তো মরণ, কারণ আমার তো 25% স্ল্যাবে চলে যাবে। যখন ট্যাক্স হিসাব হবে প্রথম 3.5 লক্ষ টাকা শূন্য, এরকম করলে তো দেখা যাবে যে বিশাল একটা ট্যাক্স আসবে এটার উপর। কিন্তু এটা তো আমার শুধু এই বছরের বেতন নয়। তাহলে ওই ডিসিটি বরাবরে আমি একটা আবেদন করতে পারবো, হে ডিসিটি, আমি এরকম 32 লক্ষ টাকা এবছরে বকেয়া বেতন পেয়েছি, সেটা এবছরের বেতন নয়, এটা আমার বিগত 7 বছর আর এই বছরের 3 মাস, এই মানে এই 8 বছরের আর কি, 6.25 বছরের বেতন। দয়া করে আমাকে একটু দয়া করেন, আমার যে বছরের বেতন এটা, সেই বছরে ভাগ ভাগ করে আমাকে ট্যাক্স করেন, তাতে আমার স্ল্যাবের বেনিফিটের কারণে আমার ট্যাক্সটা অনেক কম আসবে। আপনার পরিশ্রম হবে, ডিসিডির অনেক পরিশ্রম হবে। এই 7 বছর আবার হয়ে গেছিল অ্যাসেসমেন্ট, 7 বছরের ট্যাক্স টক্স দেওয়া কমপ্লিট, আবার এইটাকে রিওপেন করে, আবার এরিয়ার স্যালারিটুক যোগ করে, আবার রিক্যালকুলেট করে। তো এটা একটা মানে একটা ক্লারিক্যাল কাজ এবং একটা ঝামেলাজনক কাজ আর পরিশ্রমের কাজ। কিন্তু ডিসিটির পরিশ্রম হবে, আমার উপকার হবে। আমার একবারে 32 লক্ষ টাকা এবারে যোগ করে ট্যাক্স রেট দিলে ট্যাক্স রেটটা আসবে অনেক বেশি। তো সেটা ছিল আগে 170, 174 ধারা। এখন এটা দেখতে হবে ওই যে আগে যেটা 174 নাকি দাঁড়ান দেখি, এটা এখন কত নাম্বার সেকশনে আছে? আপনাদের কাছে বই নাই? না স্যার। কেন স্যার? বই দিয়ে কিনতে স্যার বলবো। স্যার বই এখনো আসেনি। বই অভাব নাই, 200 টাকায় নীলক্ষেত, 150 টাকায় নীলক্ষেতে বইয়ের অভাব নাই। এনবিআর এর সামনে ফুটপাতে 200 200 করে ডাকে, একটা বই বের হয় না। কি বলি আর, 72 ছিল আগে, কত দাম কত দেখি না, এরকম এটা দেখতে হবে আগে। আচ্ছা, সম্ভবত নাই, 172 ধারায় ছিল আগের আইনে, 172-তে এরকম একটা বিধান ছিল যে ডিসিটি বরাবরে আবেদন করলে ডিসিটি যদি দয়া পরবশ হয়, সে আমার জন্য একটু পরিশ্রম করে আমার ট্যাক্সটা কমায় দিতে পারে ওই ওই বছরে, যে যে বছরের জন্য আমার এরিয়ার স্যালারি ওই ওই বছরে যোগ করুন। সম্ভবত এটাতে এই আইনটাতে সেটা বিলোপ করে দিছে। তার মানে এখন আর উপায় নেই, এখন ওই সমস্ত ঝামেলা নেই, এই 32 লক্ষ টাকার উপরে এই বছরই ট্যাক্স দিতে হবে। কারণ বইয়ের পিছনে একটা জায়গায় আছে যে আগে যে সেকশনটা ছিল 172, সেটা বর্তমান আইনে কত, বর্তমান আইনে দেখি ফাঁকা ড্যাশ, তার মানে সম্ভবত উঠে দিছে, এটা নাই। তাহলে আমি আর ওটা পড়াইলাম না, ওইটা ভুলে যান। যে ডিসিটি বরাবরে আবেদন করলে একটা রিলিফ পাওয়া যায়, ওইটা ভুলে যান, ওটা আগের আইনে ছিল। বইলেও ভুল করছি আপনাদের। 4 নাম্বার, 4 নাম্বার হলো এনি ইনকাম আর্ন ফ্রম এমপ্লয়ি শেয়ার স্কিম। এমপ্লয়ি শেয়ার স্কিমটা এইরকম, সেটা হলো যে কোনো কোম্পানি কোশ্চেন করতে পারবেন, আপনি ইসফিস করেন না, আমি যখন কোশ্চেন করতে বলবো তখন আপনি কোশ্চেন করতে পারবেন, যত রকমের কোশ্চেন আমাকে করেন। আগে একটু পড়ায়নি। সেটা হলো যে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বা আপনি যে কোম্পানিতে চাকরি করেন, কথার কথা সেই কোম্পানি আপনাকে 1000 শেয়ার দিল, মানে মালিকানা দিয়ে দিল, কত করে? 10 টাকা করে প্রতিটা শেয়ার, ফেস ভ্যালুও তাই। কিন্তু যে ডেটে আপনাকে শেয়ার গুলো দিল, ভ্যালুয়েশন করে যদি দেখা যায় যে ওই শেয়ারের এক একটার দাম হচ্ছে আপনার 700 টাকা, তো ভ্যালুয়েশন ভ্যালুয়েশন কিভাবে হবে? নেট অ্যাসেট ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালু মানে কি? আপনার যে অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, তার যে কারেন্ট ডেটের ভ্যালুয়েশন করে দেখা যায় যে এক একটা শেয়ারের ভ্যালুয়েশন আসে 700 টাকা করে। তো 700 টাকার একটা শেয়ার আপনাকে 10 টাকা করে দিল কোম্পানি, তো এই যে 690 টাকা আপনার কি হবে? 690 টাকা হবে ইনকাম ফ্রম স্যালারি। যে বছরে আপনি এরকম কয়েকটা শেয়ার পেলেন কোম্পানি থেকে, দ্যাট ইজ অলসো ট্যাক্সেবল। যদিও সেটা আপনার বেতন না, যদিও সেটা টাকা না, কিন্তু শেয়ার, কিন্তু ওইটারও মূল্য ধরে আপনাকে বেতনের সঙ্গে যোগ করে আপনাকে ট্যাক্স দিতে হবে। এই জন্য এই সেকশনটার নাম, এই হেডের নাম ইনকাম ফ্রম স্যালারি চেঞ্জ করে এবারের আইনে করছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি থেকে আয়। বেতন থেকে আয় না বলে বলছে চাকরি থেকে আয়। তো চাকরি করার কারণেই তো সে কোম্পানির মালিকানাও পাইছে, কিছু শেয়ার পাইছে। এই জন্য পড়ে দেখেন, ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাট দ্য এক্সারসাইজ ডেট, যে ডেটে আমি শেয়ার পেলাম ওই ডেটের ওই শেয়ারের ন্যায়সঙ্গত মূল্য কত? 700 টাকা মাইনাস আমাকে কত টাকা দিতে হয়েছে? 10 টাকা করে আমাকে দিতে হয়েছে। 10 টাকা, ধরেন একটা শেয়ার পাইছি 10 টাকা, তাহলে ডিফারেন্স কত? 690 টাকা হবে আমার
স্যালারি ইনকাম। এই হচ্ছে মানে এটার বিষয় আশয়। নিচে একটা কথা বলেই শেষ করি, তারপরে আপনাদের কাছ থেকে কোশ্চেন আশা করব। সেটা হলো যে স্যালারি একবার যদি অ্যাডভান্স হিসাবে হোক, এরিয়ার হিসাবে হোক, যেভাবেই হোক, একবার যদি এক স্যালারির উপরে আমি ট্যাক্স দিয়ে থাকি, ভয় নাই যে ওই স্যালারির উপরে আমাকে আবার ট্যাক্স দিতে হবে। কারণ ইনকাম ট্যাক্স হচ্ছে ওয়ান টাইম ট্যাক্স। একবার আয় করবে, ট্যাক্স দিবে, ফিনিশ। আবার আয় করবে সামনের বছর, আবার ট্যাক্স দিবে, ফিনিশ। এভাবেই চলতে থাকবে। তো বলেন নাও, মানে ফ্লোর ইজ ওপেন, কোশ্চেন করেন। স্যার স্যার এমপ্লয়ি শেয়ার স্কিম এর মধ্যে স্যার শেয়ারের প্রাইস তো স্যার ওঠানামা করে, তাহলে স্যার আমি অ্যাসেসমেন্টের সময় প্রাইস কোনটা রাখবো? আপনি কিছুই বোঝেন নাই। আপনার কথা হলো যে তারিখে মানে মালিক কোম্পানি আপনাকে শেয়ার দিবে ওই তারিখে ভ্যালুয়েশন করায় নিতে হবে। একটা সিএ ফান্ডকে দায়িত্ব দিতে হবে ভ্যালুয়েশন করার জন্য, ভ্যালুয়ার নিয়োগ করতে হবে যে এই কোম্পানির এক একটা শেয়ারের মূল্য কত, ফেয়ার ভ্যালু কত। ওইটা করেই আপনাকে শেয়ারটা ট্রান্সফার করতে হবে। দেখা গেল মূল্য এক একটা 700 টাকা ওই তারিখে, তো যে তারিখে শেয়ারটা মানে এমপ্লয়িকে দেয়া হলো, আর শেয়ার দেওয়া হলো তাকে কত টাকায়, 10 টাকা করে শেয়ার দেওয়া হলো ফেস ভ্যালু। শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, কিন্তু তার যে নেট অ্যাসেট ভ্যালু, ওইটাকে যদি নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করা হয়, তাহলে দেখা যায় যে এক একটা শেয়ারের বাজার মূল্য ফেয়ার ভ্যালু দাঁড়ায় 700 টাকা। কথার কথা, তাহলে 700 টাকা মাইনাস 10 টাকা সমান সমান 690 টাকা হবে স্যালারি ইনকাম। আমি তো একটা শেয়ারের উদাহরণ দিছি, সে হয়তো 10,000 শেয়ার পাইছে, তাহলে 10,000 মাল্টিপ্লাই হবে আর কি। এই। আর বুঝতে নিচে পারছি আরেকটা স্যার। কথা, হ্যাঁ নিচে আরেকটা কথা বলা আছে যে অনেক সময় অনেকে বলতে পারে আমি এই শেয়ার টেয়ারের মধ্যে নাই, আমার যদি মানে দিতে হয় আমার কিছু নগদ টাকা দিয়ে দেন তাইলেই আমি খুশি। এই যে সেল অফ শেয়ার অপশন উইল অলসো বি ট্যাক্সেবল আন্ডার দি হেড ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। মানে আমি কিছু শেয়ার পাইছিলাম, কিন্তু পাইয়াও আমি বলছি আমার শেয়ার দরকার নাই, আমার শেয়ার আমি আমি কোম্পানির মালিকানা চাই না, আমার দরকার নেই। এটা অফার দেয়, কোম্পানি অফার দেয় তোমরা কেউ শেয়ার নেবা কিনা। অনেকে হাত জায়গায়, 90% লোকই তো হাত জায়গায়, হ্যাঁ নেবো না কেন, 700 টাকার শেয়ার যদি 10 টাকায় পাই মন্দ কি। এখন কথা হলো অনেকে বলে যে না আমি এই শেয়ার ব্যবসাও বুঝি না বা শেয়ারেরও দরকার নাই, আমারে যা দিবেন আহ, মানে নগদে দেন। তাহলে হয়তো একটু কম দিল, 690 টাকা তো তার প্রফিট, কিন্তু স্যালারি ইনকাম হওয়ার কথা, তাহলে বললো তোমারে আমরা তাইলে 600 টাকা দিয়ে দেবো, দাও তুমি যেহেতু শেয়ার নিচ্ছ না, তোমাকে 600 টাকা দিয়ে দেবো। তখন ওই 600 টাকা পুরোটাই হবে তার স্যালারি ইনকাম। এরকম বিষয়টা। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি বি নাম্বারটা যেটা বুঝেছিলাম যে যদি কোনো অ্যাডভান্স বেতনটা দেওয়া হয়, আর যে জুন মাসে জুলাই মাসে বেতনটা দেওয়া হচ্ছে, দ্যাট মিনস তাকে হচ্ছে 13 মাসের হচ্ছে ট্যাক্স দিতে হবে। এখন স্যার পরবর্তী ইয়ারে তাহলে কি ও 11 মাসের হিসাব করবে, ট্যাক্স হিসাব করবে? আপনি আমার ক্লাসটা শোনেন নাই? হুম, শুনেছি স্যার। কি শুনছেন? আচ্ছা বাকিরা উত্তর দেন, ওনার জবাব আমি দেবো না, রাগ হয়েছি। বাকিরা উত্তর দেন। ক্লাসের মাঝখানে তাকাইতে গেলে যে অবস্থা হয় ওনার তাই হয়েছে। ওই কে শুনছেন ভালো করে উত্তর দেন। ওনার বেতন স্যার 11 বছরে 11 মাসের বেতন দিতে হবে। তাহলে এরকম যদি একটা পুরো ক্লাস না শুনে আপনি মাঝখানে চা খাইতে যান, তা আপনার অবস্থা তো এরকমই হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার স্যালারি ডিউ আর স্যালারি এরিয়ার, এটা হচ্ছে এরিয়ারটা হচ্ছে বিগত কয়েক বছরের, আর ডিউটা শুধু আর্লিয়ার ইয়ারেরটা যদি ডিউ হয় এরকম। এরকমই, হ্যাঁ। ওকে স্যার। স্যার হ্যাঁ, স্যার এই স্যালারি ডিউটা পরে যদি কোম্পানি আমাকে স্যালারিটা না দেয়, তাহলে আমি যে ট্যাক্সটা পে করছি সেটা কি আমি রিফান্ড নিতে পারবো? না ইউজুয়ালি এটা মানে এরকম কোনো কথা বলা নাই কোথাও যে বেতন দেয় নাই আমি কি করব। আমি যদি 12 মাসের বেতনের উপরে দিয়ে দিই, এরপরে যদি দেখা যায় 2 মাসের বেতন আমাকে দেয়ই নাই, তাহলে আমি কি করব?
এই জাতীয় কোশ্চেন কি এগুলো থিওরিটিক্যাল পড়া, তো আপনাকে একটা মানে সত্যি কথা বলি, সেটা হলো বেতন দিবে না কেন? আমি চাকরি করি, আমার বেতন দিবে না, দিলে আমার সংসার চলবে কেমনে? তো আহ, আর জুলাই মাসে তো আমি রিটার্ন সাবমিট করব না, আমি তো রিটার্ন সাবমিট করবো নভেম্বর মাসে। তো নভেম্বর মাসেও কি আমি গত জুনের বেতন পাবো না? এটা হয়? এটা হয় না। এটা পড়ানোর খাতিরে পড়াচ্ছি, বইয়ে আসতে দেখে পড়াচ্ছি। কিন্তু আপনার যে কোশ্চেন যে আমি, ঠিক আছে আমি রিটার্ন দিলাম কিন্তু আমাকে বেতন দিলই না, তা দিবে না কেন? আপনার মানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে না, মানে আপনার বেতনের, আপনি তো একটা চুক্তির শর্তে বেতনের একটা কি বলে মানে এমপ্লয়মেন্ট একটা এগ্রিমেন্টের ভিত্তিতেই তো আপনি জয়েন করছেন, তো আপনাকে পাবেন না কেন? ক্রাইসিস থাকতে পারে, ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, লিকুইডিটি ক্রাইসিস থাকতে পারে, বেতন 2 দিন পরে দিতে পারে, তো বেতন দিবে না কেন? তাই না? ওকে স্যার, ইউজুয়ালি থ্যাংক ইউ। হয় না। আচ্ছা, তারপরে আর কারো কোনো কোশ্চেন বলেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নেই না? ঠিক আছে, তো এটা তো হয়েছেই, ইনকাম পার কুইজিট গেল। এখন আসেন স্যালারি ইনকামের মধ্যে কি কি হবে, স্যালারি ইনকাম কম্পিটিশনটা কিভাবে হবে সেটা একটু ভালো করে দেখেন। আচ্ছা, কোনো কোম্পানি যদি তার এমপ্লয়ির 5টা সার্জারি বাবদ কোনো টাকা খরচ করে বা তাকে দেয়, সেটা তার হাতে করমুক্ত বেতন হিসেবে গণ্য হবে। আমি একটা উদাহরণ দেই। ধরেন একজন পুরানো এমপ্লয়ি, এখন তার চোখের সার্জারি হবে, অথবা তার ক্যান্সার হয়েছে, ওইটার সার্জারি হবে, 5টা সার্জারি, মানে হার্ট, লিভার, কিডনি, আই, ক্যান্সার, এই 5টা অপারেশন বাবদ যা খরচ হবে, সেই খরচটা যদি কোম্পানি বহন করে বা কোম্পানি তার হাতে দিয়ে দেয় যে আপনি আপনার সার্জারিটা করায় নেন, তাহলে এইটা সম্পূর্ণ করমুক্ত। ওই স্যালারি যিনি চাকরি করেন তার হাতে এই যে কোম্পানি থেকে সে যে 12 লাখ টাকা পাইছে তার হার্টের অপারেশনের জন্য, এটা তার ইনকাম হিসাবে, স্যালারি হিসাবে যোগ হবে না, এনি অ্যামাউন্ট। তবে এই 5টা অপারেশন, অন্য অপারেশন হবে না। তবে এই আবার আরেকটা শর্ত দিয়েছে, হাউএভার দিস এক্সেমশন উইল নট বি অ্যাপ্লিকেবল ফর শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এনি কোম্পানি। তবে যদি কোনো শেয়ার হোল্ডার এমপ্লয়ির জন্য, শেয়ার হোল্ডার ডাইরেক্টর, সরি এমপ্লয়ি না, শেয়ার হোল্ডার ডাইরেক্টরের জন্য পিছনে যদি এটা হার্টের অপারেশনের জন্য কোম্পানি ব্যয় করে, তাহলে সেইটা কিন্তু ওই শেয়ার হোল্ডার ডাইরেক্টরের বেতন হিসেবে গণ্য হবে, ওইটা কিন্তু আবার মাপ না। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, এই স্লাইড শেষ হলে পরে আপনি কোশ্চেন করতে পারবেন, কোশ্চেনগুলো নোট করে রাখেন। 2 নাম্বার, এনি কনভেন্স অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, টিএডিএ, সিএ ফার্মে যদি আপনি থাকতেন তাহলে বুঝতেন, আপনার তো সব প্রি আর্টিকেল। তো গেলে পরে জি স্যার। বুঝতেন যে একটা অফিসে যখন আপনি চাকরি করবেন বা সিএ পড়বেন, তখন আপনার সিএ ফার্ম থেকে আপনাকে বিভিন্ন জায়গায় পাঠাবে, আপনি এসে টিএডিএ বিল করবেন। তো ওই টিএডিএ বিল বা একজন চাকরিজীবী, তারে পাঠাইছে চিটাগাং, তারে সিলেট পাঠায়, বিভিন্ন জায়গায় কাজে পাঠায় কোম্পানি, সে ওই কাজ সাইরা আইসা টিএ বিল করে। এই যে টিএডিএ বিল করে, ওই টিএডিএ বিল কিন্তু তার বেতনের সঙ্গে যোগ হবে না, টিএডিএ বিল সম্পূর্ণ করমুক্ত। কারণ এটা তো যে কাজে তারে পাঠাইছে ওই কাজেই ব্যয় হয়, সুতরাং এটা তো তার আয় না, আয়ের উপরে আয় কর। এটা তো হলো ব্যয়, যে টাকাটা অফিস থেকে টিএডিএ বাবদ তুলতেছে এটা হলো তার ব্যয়, অফিসের ব্যয়, অফিস পারপাসে এই এক্সপেন্ডিচার গুলো করছে। কোম্পানিও তার পিএল অ্যাকাউন্টে এটা ওই পারপাসই ব্যয় দেখায়। তো সুতরাং এটা যদি দেখা যায় যে সে যে টিএডিএটা পাচ্ছে একজন এমপ্লয়ি, এটা তার অফিস পারপাসে, তার এক্সক্লুসিভলি ফর দ্য পারফরমেন্স অফ দি ডিউটিজ অফ দ্য অফিস তার ব্যয় হয়ে থাকে, তাহলে এটা সম্পূর্ণ কর্ম, ওই টাকাটা বেতনের সঙ্গে কিন্তু যোগ হবে না। আর 3 নাম্বার হলো একজন চাকরিজীবী, সে একটা কোম্পানিতে চাকরি করে, সে বছরে যা বেতন পায়, গ্রস স্যালারি যা পায়, তার 1/3 অথবা 4.5 লাখ, এই দুইটার মধ্যে যেটা কম সেটুক পর্যন্ত করমুক্ত, সেটুক পর্যন্ত করমুক্ত। এটা একটা উদাহরণ দিতে পারি আমি।
আচ্ছা, তাহলে তো এটা বন্ধ করতে হবে। যদি আমি হোয়াইট বোর্ডে যাই, এটা দেখাচ্ছি 3 নাম্বারটা একটা অঙ্ক করে দেখাচ্ছি, তাইলে আপনার কাছে একটু ক্লিয়ার হবে বেশি। আবার একটু বলি, 3 নাম্বারটা হচ্ছে এক ভদ্রলোক, সে অফিস থেকে যত বেতন পায় সারা বছরে, এই বেতনের উপরে কি তাকে ট্যাক্স দিতে হবে? না। এই বেতনের একটা অংশ মাপ। কতটা মাপ? বেতনের 3/1 অথবা 4.5 লাখ, এর মধ্যে যেটি কম সেটুকু পর্যন্ত করমুক্ত, ওটুকুর উপরে ট্যাক্স দিতে হবে না। এটা একটা অঙ্ক করে দেখাচ্ছি আমি, দাঁড়ান। 4 নাম্বার, যারা সরকারি চাকরি করে তাদের সব মাপ, শুধু দুইটা বাদে, মূল বেতন এবং বোনাস, ফেস্টিভ্যাল অ্যালাউন্স যেটা আর কি। এই মানে এই যে লেখা আছে মূল বেতন, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, মানে এই উৎসব ভাতা এবং বোনাস, এই তিনটা বাদে, তিনটা মূলত বোনাস, সরকারি অফিসে বোনাস বলে কিছু নাই। যদি থাকে এই জন্য সেফ সাইডে থাকার জন্য বোনাসটা দিয়ে রাখছে। আবার কোনো কোনো সরকারি অফিসে আছে যেখানে বোনাস আহ থাকতে পারে স্পেশাল কোনো কাজের জন্য, তো সেটাও ট্যাক্সেবল। এই বাকি সবই কর্ম, মানে সরকারি চাকরিজীবীদের কিন্তু বেতন, যেটা মূল বেতন এবং বোনাস, বা এই যে আমরা কথায় কথায় বোনাস বলি, আসলে এটা উৎসব ভাতা, এটা এটা ট্যাক্সেবল। বাকি সব করমুক্ত। বলতে পারেন বাকি কি কি করমুক্ত? বাকি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, আপ্যায়ন ভাতা বা অন্যান্য যত ভাতা, বৈশাখী ভাতা, সব করমুক্ত, ওই দুইটা বাদ। তার মানে তাদের বিষয়টা, সরকারি চাকরিজীবীদের হিসাব নিকাশটা, বেতনের কত টাকার উপরে ট্যাক্স দিতে হবে, এটা ভেরি ইজি। তো একটা কথা মনে রাখবেন যে সরকারি চাকরিজীবীরা কিন্তু 3 নাম্বার না। 3 নাম্বার হলো বেসরকারি, 4 নাম্বার হলো সরকারি। বেসরকারি চাকরি করলে তার হিসাব একরকম, সরকারি চাকরি করলে তার হিসাব আর এক রকম। এই হচ্ছে বিষয় আর কি। তো দেখেন, এই স্লাইডে যদি কোনো কোশ্চেন থাকে, তবে 3 নাম্বারটা ক্লিয়ার করতে গেলে আমি এই স্লাইডটা বন্ধ করতেছি, আমি একটু হোয়াইট বোর্ডে যাই, দেখাই, তাহলে আপনি বুঝতে সুবিধা। 3 নাম্বারটা বাদে যদি কোনো কোশ্চেন থাকে করেন। স্যার আসসালামু আলাইকুম। বলেন। ট্যাক্স ফ্রি ইনকাম স্যার 3,50,000 পর্যন্ত এরকম পড়ছিলাম আমরা। আমি তো 3 নাম্বারে দেখাচ্ছি, আমি আমি এখন একটু বোর্ডে যাচ্ছি, হোয়াইট বোর্ডে যাচ্ছি। 3 নাম্বারটা বাদে কোশ্চেন করেন, আর না থাকলে আমি বোর্ডে যাচ্ছি। আপনারা বইলেই নিলাম যে 3 নাম্বারটা বাদে কোশ্চেন করেন, তারপরও সেই 3 নাম্বার নিয়ে। ধরেন একজনের বেসিক স্যালারি তারপরে বেসিক ধরেন 6 লাখ, হাউস রেন্ট অ্যালাউন্স ধরেন 3 লাখ, মেডিকেল ধরেন 1 লাখ, কনভেন্স ধরেন 1 লাখ, বোনাস ধরেন 2 লাখ, 9, 10, 11, 12, 13। কথার কথা, স্যার 10,50,000 হবে স্যার। 6, 7, 7.5, আর থাকে কত? 3 থাকে না? এই দেখেন, কারো কোনো কোশ্চেন? নো স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। স্যার এদিকে 4.5 লাখ আর ওই সাইডে 3.5 লাখ। হ্যাঁ, কি বুঝি নাই কি? স্যার লেস এক্সেমটেড এর এখানে স্যার 4.5 লাখ দিয়েছেন স্যার, আর ট্যাক্স ক্যালকুলেশনের ওখানে 3.5 লাখ। দুইটা তো দুই জিনিস, এটা হলো আয়, ওইটা হলো কর। আমাদের এই ক্লাসটার নাম কি? আয়কর। আয়কর মানে কি? আয়, প্রথমে আয়, তারপরে কর। এই বাম পাশটা হলো আয়। কেমনে যে পড়াবো? স্যার বাম বাম পাশে হলো আয়, তারপরে হলো কর। আপনি দুইটার সঙ্গে মানে মিলাই দিয়েছেন কেন? প্রথমে ইনকাম ক্যালকুলেশন করতে হবে, দেন ট্যাক্স ক্যালকুলেশন। প্রথমটার নাম কি? প্রথমটার নাম হলো ইনকাম ক্যালকুলেশন। আমাকে কি কোশ্চেন করতেছেন আপনি?
যে স্যার এখানে দেখি 4.5, ওখানে দেখি 3.5, এটা কি কইলেন আপনি? স্যার ও বলতে চাচ্ছিল যে 4,50,000 টাকা কেন আসলো, এটাতে যে এক্সাম্পশন পাবে এটা বুঝতেছেন না, এটা বললে বললে হয়তো বা বুঝতে পারবে। আপনি একটু বুঝাই দেন না ভালো করে। এটা তো ফর্মুলা, এটা বোঝাবুঝির কিছু নাই। একটা লোক যা বেতন পাবে, গ্রস যা বেতন পাবে তার 3/1 ভাগ। 3/1 ভাগে আসে 5 লাখ। 15 লাখ টাকার 3/1 ভাগে আসে 5 লাখ, 1/3 আসে, অথবা 4.5 লাখ। এই দুটির মধ্যে যেটি কম সেটুক পর্যন্ত মাপ, ময়কার মাপ এক্সেম্পটেড, করমুক্ত। ঠিক আছে? স্যার এটা কি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট দুইটার জন্যই? না না, এটা প্রাইভেট স্যালারি, প্রাইভেট, PRIVAT, প্রাইভেট স্যালারি। এইখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন। যদি এই ভদ্রলোক এই যা অঙ্ক আছে সবই ঠিক আছে, ধরেন কথার কথা, যদি একটু বেঠিক আছে একটু, ওই যে PF কন্ট্রিবিউশন বাই দি এমপ্লয়ার, এটা সরকারি চাকরিতে নাই। আচ্ছা, ধরে নিলাম যে হুবহু এক, তাহলে সরকারি চাকরিজীবীদের ট্যাক্সেবল স্যালারি কত হইতো? কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে? স্যার 6 লাখ। না, হয় না, 8 লাখ। স্যার ওই যে বোনাসটা সহ 6 লাখ আর 2 লাখ আছে বোনাস। স্যার 8 লাখ, 6 লাখ আর 2 লাখ, 8 লাখ। তাহলে 6 লাখ বললেন কেন? বোনাসটা স্যার বুঝতে পারিনি একদম। এই মাত্র না পড়াইলাম যে সরকারি চাকরিজীবীদের বেতনের যত ব্রেকআপ থাকুক, তা শুধু মূল বেতন এবং বোনাস, এই দুইটাই হচ্ছে করযোগ্য। আর সব অ্যালাউন্সটা মানে মনে ছিল তো, এই জন্য স্যার বোনাসটা খেয়াল করি। স্যার আর সরকারি চাকরিতে স্যার সরকারি স্যার এক্সামশন পাবে কি না? সবই বলি কি আপনাদের, সরকারি পুরো কথা তো শোনেন না। সরকারি চাকরিজীবীদের সব এক্সেম্পটেড, সব মাপ, দুইটা বাদে। বুঝছেন আমার কথা কিছু? না স্যার, আমি বলছিলাম যে 1/3 অফ গ্রোস স্যালারি থেকে যেটা বাদ দিলেন, সেটা কি স্যার সরকারি চাকরির ক্ষেত্রে কি বাদ যাবে কি না? কি বলে আবার? এটা যাবে না ভাই, যাবে না। কি বলে বুঝি না তো, আপনার কথা তো আমার বুঝতে স্যার উনি বলতেছিল যে এই যে এখানে 1/3 অথবা 4,50,000 টাকা যে আমরা বাদ দিছি, গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে কি এটা আসবে কি আসবে না, এটা জিজ্ঞেস করছে। এটা প্রাইভেট এমপ্লয়ির ক্ষেত্রে, প্রাইভেট স্যালারি। আর গভর্নমেন্টে যা শুধু দুইটা আসে, বেসিক স্যালারি আর বোনাস। মানে কত যে খাইতে চায়, মানে আমি চিন্তা করি স্যার, গভর্নমেন্ট স্যালারি হলে কি মানে ওই 4.5 লাখ, ওই যে 1/3, ওটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, ওটাও বাদ যাবে, তুমিও নাই আমিও নাই, কেমন মজা হবে? মানে মজা দেখতে চাই, মানে চিন্তা করে দেখেন। এত করে বললাম যে সরকারি চাকরিজীবীর জন্য হলে এই নিয়ম 3 নাম্বার আর 4 নাম্বার, আর বেসরকারি চাকরিজীবীদের জন্য তারপরও আমাকে কোশ্চেন করে যে স্যার চাকরিজীবীদের জন্য আপনি তো বলছেন যে 6 লাখ আর 2 লাখ 8 লাখ, তারপর কি আমরা আবার বাদ দেবো 4.5 লাখ? 4.5 লাখ বা 1/3 এটা বেসরকারি চাকরিজীবীদের, আর সরকারি চাকরিজীবীদের সব, এটাই তো বলে দিলাম, তাই না? স্যার ফেস্টিভ্যাল বোনাস এন্ড বোনাস কি এক জিনিসই হবে এখানে? একই, মানে বোনাস, এটা ইনসেন্টিভ বোনাসই হোক বা ফেস্টিভ্যাল বোনাসই হোক, তাতে কোনো ই নাই। ফেস্টিভ্যাল বোনাস আপনার কথা লিখে দিলাম, ফেস্টিভ্যাল বোনাস। বুঝছেন? যখন চাকরি করবেন তখন এগুলা কাজে লাগবে, আমরা তো কেউ চাকরি করেন না, একদম প্রিলিমিনারি স্টেজে আছে। এই আর কি। তাহলে বলেন এই স্লাইডে আর কোনো কোশ্চেন? স্যার লাম বলতে কি? 4 নম্বরে একটা টার্ম আছে লাম্প গ্র্যান্ট, এই বিষয়টা স্যার একটু
লাভ গ্রান্ট। হ্যাঁ, লাম গ্রান্টটা হচ্ছে রিটায়ারমেন্ট বেনিফিট। সরকারি চাকরি থেকে যখন মানুষ রিটায়ার করে তখন এককালীন 18 মাসের বেতন পায় লাম গ্রান্ট হিসাবে। লাম গ্রান্টের বাংলা কি আমি জানি না, এটা যাই হোক, যেটাই হোক, ওইটি এককালীন একটা বেতন পায়। এককালীন 18 মাসের, মানে সরকারি চাকরিজীবীরা হয় কি ছুটি ছাটা খুব কম কাটায়। ছুটি যেটা প্রাপ্য সেটা জমা হতে 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 থাকে, যেমন আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমিও 18 মাসের মূল বেতন লাম গ্রান্ট হিসেবে পাইছি। লাম গ্রান্ট মানে 18 মাসের বেসিক স্যালারি। লাভ গ্রান্ট হচ্ছে এককালীন অনুদান, যে এককালীন যে অনুদানটা দেয় একসাথে, তাই না স্যার? এককালীন অনুদান, ওইটাকে বলে লাম গ্রান্ট। এবং ওইটা ওইটা না, ওটা আবার মানে থাকতে হয়, ছুটি পাওনা থাকতে হয়। আমি ছুটি কাটাই নাই, মানে আমার ছুটিগুলো পাওনা হয়ে রয়েছিল। তো ওইটা কি আর হিসাব করে দেখে, এজি অফিস হিসাব করে দেখে যে তার পাওনা ছুটি কি কাটায় ফেলছে না পাওনা আছে। যদি দেখে পাওনা আছে তখন তাকে সর্বোচ্চ 18 মাসের বেতন, মূল বেতনের টাকাটা দিয়ে দেয়। এটাও কিন্তু আসলে ছুটি নগদায়ন, এটা লিভ এনক্যাশমেন্ট। লিভ এনক্যাশমেন্ট এটা যদি বেসরকারি চাকরিজীবী হইতো তার যোগ হয়ে যেত, এটা ট্যাক্সেবল হইতো। আর সরকারি চাকরিজীবীদের বেলায় এটা মানে ট্যাক্স ফ্রি। ভার্চুয়ালি এটা লিভ এনক্যাশমেন্ট, মানে আমার ছুটি পাওনা ছিল কিন্তু আমি ছুটি কাটাইনি, কাজ করছি। বুঝছেন? থ্যাংক ইউ স্যার। হুম। এখন আসেন, যদি মানে কেউ ফ্রি অ্যাকোমোডেশন পায়, ধরেন একটা সে এমন একটা জায়গায় চাকরি করে, ধরেন চা বাগানে চাকরি করে, এখন চা বাগানের ম্যানেজার সে, তো তার বাংলোটা তো ফ্রি থাকার জন্য। এখন এই যে মানে কোম্পানি তাকে ফ্রি বাংলো দিল বা ফ্রি অ্যাকোমোডেশন দিল, ফ্রি কোয়ার্টার দিল, যেমন ইস্পাহানিতে যারা চাকরি করে মগবাজার, তারা তো প্রত্যেকে দেখি যারা একটু উপরের পদে তারা অফিস থেকে কোয়ার্টার পায় থাকার জন্য। এবং ওই ইস্পাহানি কোয়ার্টার গুলো মগবাজারে খুবই সুন্দর। এখন তো ওগুলো মানে ভেঙে ফেলছে, ভেঙে এবিসি কি জানি বানাইতেছে ওখানে। আচ্ছা যাই হোক, এই যে কোয়ার্টার গুলো, এই কোয়ার্টার গুলো যদি ফ্রি অ্যাকোমোডেশন দেয় কোম্পানি, তার জন্য একটা ন্যাশনাল ইনকাম হিসেবে তার বেতনের সঙ্গে যোগ হবে একটা টাকা। সেটা হলো ওই বাড়ি আমারে থাকতে না দিয়ে যদি আম, বাইরের লোককে থাকতে দিত, কোম্পানি ভাড়া দিত, যেহেতু বাড়িটা কোম্পানি, তো তাহলে কোম্পানি কত টাকা ভাড়া হতো ওইটাই আমার হাতে যোগ হয়ে যাবে আয় হিসাবে, ন্যাশনাল ইনকাম। যদিও গতবারে আয়কর আইনে ছিল যে আহ, আমি যদি একটা ফ্রি বাড়ি পাই থাকার জন্য কোম্পানি থেকে, তাহলে আমাকে বেসিকে 25% যোগ হবে। বেসিকে 25% অথবা এটা রেন্টাল ভ্যালু, দুইটার মধ্যে যেটা লোয়ার। তো এর আগ পর্যন্ত আমরা এত বছর চাকরি করছি, আমরা সব সময় দেখছি যে সবাই বেসিকে 25% যোগ করে হিসাব করে। তো এখন এই 25% উঠে দিয়েও একটা ভেজাল হয়ে গেছে। ভেজালটা হলো এই, যে বাড়িতে আমি কোম্পানির যে বাড়িতে ফ্রি থাকি, আমি না থাকে যদি কোম্পানি এটা বাইরের লোককে ভাড়া দিত, কত ভাড়া হতো কে জানে, কত ভাড়া হতো। মানে এটা আন্দাজে এটা কি পরিমাপ করা সম্ভব? এটা নিয়েও খুব সমালোচনা হইতেছে এই আইনটা নিয়ে। এবং আমি যেটা শুনছি গত সপ্তাহে, যে আইনটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে আবার ওই আগের আইনে যাবে, মানে 25% অফ বেসিক স্যালারিতে। কারণ ওইটা হিসাব করা সোজা, বেসিকে 25% হিসাব করা সোজা, আর এখন যেটা আইন করছে এটা সোজা না। বুঝতে পারছেন? এটা হলো বাড়ি। আর এরপরে হচ্ছে গাড়ি। যদি কেউ আপনার 2,500 সিসি পর্যন্ত গাড়ি পায় অফিস থেকে, তাহলে তার বছরে 1,20,000 টাকা তার ইনকামের সঙ্গে যোগ হবে। 10,000 টাকা মাসে, মানে বছরে 1,20,000। আর যদি দেখা যায় 2,500 সিসির বেশি পায়, তাহলে 30,000 টাকা যোগ হবে, সরি 3 লাখ টাকা যোগ, 25,000 গুণ 12। এই এই দুইটা মানে ফুল টাইম গাড়ি যদি পায়। এখন একটা কথা বলি, আমি দুইটা উদাহরণ দিয়ে দিতে পারি আপনাকে। দুইটা উদাহরণ, একটা উদাহরণ দেই, উপরের উদাহরণটা দেই। ধরেন আমি আমার বেসিক স্যালারি হচ্ছে মাসে 1 লাখ, বছরে 12 লাখ টাকা। আমি আর কিচ্ছু পাই না অফিস থেকে, আর ফ্রি একটা বাড়ি পাইছি থাকার জন্য। অফিস আমাকে বলছে আপনি এই বাড়িতে থাকেন, আপনার কোনো ভাড়া দিতে হবে না, কোম্পানির বাড়ি আছে, খালি পড়ে আছে, থাকেন। আর 12 লাখ টাকা বেতন নিয়ে যান বছরে। এখন বছরে আমি বেতন পাই 12 লাখ, ওই 12 লাখের উপরে কি 1/3 তো বাদ যাবেই, 1/3 বা 4.5 লাখ, ওটা তো যাবেই।
আর এই যে ফ্রি বাড়িতে থাকি এটার কি ট্রিটমেন্ট হবে? এটা ট্রিটমেন্ট হবে এই বাড়ি আমারে থাকতে না দিয়া কারে ভাড়া দিলে, বাইরের মানুষকে ভাড়া দিলে কত ভাড়া হতো, ওইটা 12 লাখের সঙ্গে যোগ হবে। আগে যেটা আমরা দেখতাম, ওই যেহেতু 25% ছিল, তো 12 লাখ টাকা বেতন পায়, কিন্তু তার ট্যাক্সেবল স্যালারি হবে 15 লাখ। 12 লাখের 1/3 3 লাখ, সরি 1/4 আর কি, 25% 3 লাখ হয়। তাহলে ওইভাবে হইতো, ওই ওই অঙ্কগুলো সহজ ছিল, কিন্তু এখনকার এটা একটু জটিল করে ফেলছে। আর গাড়ি ফেসিলিটি পাইলে বেতনের সঙ্গে কিন্তু নোশনাল ইনকাম হিসেবে, মানে অদৃশ্য আয়, এটা বুঝছেন কিনা? এই যে আমি কোম্পানির গাড়ি ব্যবহার করতেছি, বাড়ি ব্যবহার করতেছি, কোনো টাকা পয়সা আমি হাতে পাচ্ছি না, কিন্তু আমি একটা ফেসিলিটি পাচ্ছি। এই ফেসিলিটির একটা মূল্য ধরে আমার বেতনের সঙ্গে যোগ হবে, যোগ হয়ে ট্যাক্স হবে। এটাকে বলা হয় নোশনাল ইনকাম। নোশনাল ইনকামের বাংলা হলো ধারণাগত আয়, আর একটা বাংলা হলো অদৃশ্য আয়। তো দেখেন এই স্লাইডে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একটু দেখতে থাকেন, 1 মিনিট আমি আসতেছি। আচ্ছা, দেখছেন? জি স্যার, 12 লাখ টাকা ইনকাম বেসিক স্যালারি অ্যান্ড হাউসটা, এই জন্য স্যার তার ট্যাক্সেবল স্যালারি স্যার 10,50,000 হয় না স্যার? বুঝি নাই কি? বেসিক স্যালারি অ্যান্ড হাউস, এর জন্য স্যার তার মানে ট্যাক্সেবল স্যালারি 10,50,000 মানে 50,000 হয় না? তাই হবে, মানে যদি 25% আবার ফিরে আসে। জি স্যার। অথবা ধরেন ধরেন আমার যে বাড়িতে থাকতে দিছে ফ্রি, ওইটার মাসে ভাড়া হয় 25,000। তো মাসে যদি বাইরের লোকরা যদি ভাড়া দিত, 25,000 টাকা ভাড়া দিতে পারতো, তার মানে বছরে ভাড়া পাইতো কোম্পানি 3 লাখ টাকা, তাই না? জি স্যার। কি 3 লাখ না? তো 3 লাখ তো আমার 12 লাখের সাথে যোগ হবে। তা 12 লাখে আমার মূল বেতন হচ্ছে 12 লাখ। ধরেন আমি আর কিচ্ছু পাই, আমি অঙ্কটাকে সোজা করতে চাই, সহজ করার জন্য এই উদাহরণটা দিলাম। তো 12 লাখ আর 3 লাখ 15 লাখ, এই 15 লাখ হলো আমার গ্রস স্যালারি। এখান থেকে আবার 1/3 বাদ যাবে, 1/3 বা মানে 4.5 লাখ। তো 15 লাখ থেকে 4.5 লাখ বাদ দিলে ওই 10,50,000 টাকা হবে আমার ট্যাক্সেবল স্যালারি। তো ওইটা ওই যে অঙ্কটা করাই দিছি, একই অঙ্ক। এই, ঠিক আছে, যদি এটা বুঝে থাকেন তো এটা হলো ট্যাক্স অন ট্যাক্স। এটা হলো স্যালারি ট্যাক্সটা যদি কোম্পানি বিয়ার করে, তাহলে সেটি আবার এমপ্লয়ির হাতে আবার পুনরায় মানে পারকুইজিট হিসেবে আসবে না। কিরকম, আমি একটু উদাহরণ দিই। ধরেন কথার কথা যে অঙ্কটা আমি করাই দিলাম, যে আমি বেতন পাই কত, 15 লাখ টাকা। আমার 15 লাখ টাকার উপরে 4.5 লাখ টাকা তো বাদ যাবে, ট্যাক্সেবল স্যালারি হয় 10.5 লাখ। এটার উপরে ট্যাক্স আসছে 80,000 টাকা, যদি মনে পড়ে আপনার জি ওই স্যার। হোয়াইট বোর্ডে যেটা করাই দিলাম। জি স্যার, করছি স্যার তাহলে এটা। হ্যাঁ, করছেন। এই 80,000 টাকা কথার কথা, আমার কোম্পানির সাথে আমার চুক্তি 80,000 আমি আমি ট্যাক্স দিতে পারবো না। আমার যা ট্যাক্স আসে হিসাবে কোম্পানি দিয়ে দিবে, এই শর্তে আমি চাকরিতে জয়েন করছি, সিগনেচার করছি আমি। বুঝতে পারছেন? তো এখন কোম্পানি আমার পক্ষে চালানের মাধ্যমে 80,000 টাকা সরকারি কোষাগারে আমার নামে জমা দিয়েছে। তার মানে ওই চালানটা আমার দিয়ে দিছে, আমি এখন রিটার্ন সাবমিট করব, আমি খালাস। মানে আমার আর কোনো ট্যাক্সের বালাই নেই। কিন্তু ইনেয়া বিনেয়া এরকম কথা বলা যাবে না, না এই যে 80,000 টাকা কোম্পানি আপনার পক্ষে দিয়ে দিল, এটাও তো আপনার স্যালারি হিসেবে গণ্য হওয়ার কথা, এটাও আপনার একটা ইনডাইরেক্ট বেনিফিট। আপনার তো রিয়াল স্যালারি 15,80,000, 15 লাখ টাকা তো বেতন পান, আর 80,000 টাকা যে আপনার মানে ট্যাক্স দিয়ে দিল কোম্পানি, এটাও তো আপনার বেতন হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার কথা, মানে ইন্ডেক্স স্যালারি হিসেবে তাহলে 15,80,000 উপরে যদি আমি ট্যাক্স ক্যালকুলেশন করি, তাহলে তো 80 হবে না, একটু বাড়বে। ধরেন 83,000 হইলো বা 84,000 হইলো, এরকম তো জি হবে। স্যার। তাহলে তাহলে যদি সেইটা হয়, সেটা হবে ট্যাক্স অন ট্যাক্স। সেটা ওই ট্যাক্সটা যোগ করার কারণে ট্যাক্সটা বাড়ে, জি স্যার। তাই না? হ্যাঁ, এই কারণে গভর্নমেন্ট এটা মাফ করে দিছে যে না, ঠিক আছে, স্যালারির উপরে যা ট্যাক্স আসে এটা একজন দিলেই হইলো, মালিক দিক আর এমপ্লয়ি দিক, একজন দিলেই হইলো, এই আর কি। স্যার এটা
আর টিডিএস কি স্যার সেম কথাই না সেম জিনিস? না, সেম জিনিস না, উল্টা জিনিস। সিডিএস হলো আমার বেতন থেকে কেটে নিবে 80,000 টাকা, যে আমার বেতনের উপরে ট্যাক্স হয় 80,000, আসবে না, আমার দিবে 14,20,000। সেটাও পড়াবো আমি, সেটাও আপনাদের ক্লাস আছে আগামীতে, টিডিএস এর একটা ক্লাস আছে। আর এটা হলো এক্সট্রা, এটা হলো যে বেতনের উপরে কোম্পানি ট্যাক্স দিয়ে দিলাম, বেতন দিয়ে দিবে, আমি নিরিবিলি চাকরি করবো, আমার বেতন দেবে, আমি ঘরে নিয়ে যাব, বাসায় নিয়ে যাব আমার বেতন, ট্যাক্স দিতে পারবো না। এটা হলো এটা। এখন আসেন যে কোথায় কোথায় বিনিয়োগ করলে বিনিয়োগ রেয়াত পাওয়া যাবে। কোথায় কোথায় বিনিয়োগ করলে, 1 নম্বরে হচ্ছে যে জীবন বীমা প্রিমিয়াম, নিজের নামে হোক, স্পাউসের নামে হোক, মানে স্পাউস মানে স্বামী স্ত্রীর নামে হোক, তারপরে ডিপেন্ডেন্ট চিলড্রেনের নামে হোক, ওই পলিসি ভ্যালু 10% পর্যন্ত আপনার প্রিমিয়ামটা অ্যালাউড, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা অ্যালাউড। আচ্ছা, তারপরে দেখেন যারা সরকারি চাকরি করে তারা জিপিএফ, জিপিএফ মানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ এ যে টাকা কন্ট্রিবিউট করে সেটার উপরেও সেটা রেয়াত পায়। বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আপনার রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে যে কোম্পানির কন্ট্রিবিউশন, এমপ্লয়ের কন্ট্রিবিউশন, বোথ কন্ট্রিবিউশনের উপরে একটা রেয়াত পায়। বলতে পারেন রেয়াত কি, রেয়াতটা দেখাচ্ছি, মানে যে টাকা, এই যে হিসাব করলাম, একটা অঙ্ক করাই দিলাম আজকে আপনাকে, যে 80,000 টাকা ভদ্রলোকের ট্যাক্স আসছে, তা 80,000 টাকা তার দিতে হবে না যদি সে এইসব জায়গায় বিনিয়োগ করে, তাহলে তার ট্যাক্সটা কমবে। কত কমবে সেটা একটা ফর্মুলা আছে, আমি দেখাচ্ছি। তো তারপরে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু সুপারঅ্যানুয়েশন ফান্ড, বেলমহলেন ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, ডিপিএস এ 1,20,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করলে তার উপরে রেয়াত পাওয়া যাবে। সঞ্চয়পত্রে যদি 5 লক্ষ টাকা বিনিয়োগ করা হয় তাহলে রেয়াত পাওয়া যাবে। তারপরে ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড সার্টিফিকেট, আইসিবি 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে পাওয়া যাবে। শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটে যে কোনো পরিমাণ টাকা বিনিয়োগ করলে এটার উপরে রেয়াত পাওয়া যাবে। এগুলো হলো বিনিয়োগের রেয়াত, কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনি রেয়াত পাবেন, কর পাবেন। স্যার তো এটার উপরে কারো স্যার কোশ্চেন? কন্ট্রিবিউশন টু ডিপিএস যেটা আছে ওইটাতে 1,20,000 উপরে যদি ইনভেস্ট করি তাহলে কি স্যার 1,20,000টাই কি ওইটার উপরে রিবেট হবে নাকি টোটালি পাবো না? না, ওই 1,20,000 উপরে হবে। থ্যাংক ইউ স্যার। লাইফ ইন্স্যুরেন্স নিয়ে একটু বলতে চাচ্ছি। বলেন। স্যার আমার লাইফ ইন্স্যুরেন্সের ফেস ভ্যালু যদি 5 লক্ষ হয় তখন আমি 50,000 টাকা হচ্ছে রিবেট পাবো, কিন্তু ইনভেস্ট যদি আমি 50,000 টাকার চাইতে কম করি তখন রিবেটের সময় কোন অ্যামাউন্টটা নিব? ওই কমটা নিবেন। কম তাহলে মানে আমি একটা উদাহরণ দিই, ধরেন আমি 5 লক্ষ টাকার একটা পলিসি খুলছি, কিন্তু আমি বাৎসরিক প্রিমিয়াম দেই 43,000 টাকা। তো 43,000 টাকা, 5 লক্ষ টাকার 10% আসে 50,000, 50,000 টাকা পর্যন্ত প্রিমিয়াম অ্যালাউড। তার মানে আমি 43,000 টাকা যে প্রিমিয়াম দিই, আমি 43,000 টাকার উপরই রিবেট পাবো। আরেকটা উদাহরণ দিই, আমি 5 লক্ষ টাকার একটা প্রিমিয়াম খুলছি, কিন্তু আমি বছরে 60,000 টাকা প্রিমিয়াম দিই। তো 60,000 টাকা প্রিমিয়াম দিলে আমি 50,000 টাকার উপরে রেয়াত পাবো, যেহেতু 5 লক্ষ টাকা 10%-এ আসে 50,000। যদিও 60,000 টাকা আমি প্রিমিয়াম দেই, কিন্তু আমি রেয়াত পাবো ওই 50,000 টাকা পর্যন্ত। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? এই ডোনেশন গুলোর উপরেও রেয়াত পাওয়া যায়, মানে ডোনেশন টু রুরাল চ্যারিটেবল হসপিটাল পড়ে দেখতে পারেন। ডোনেশন টু জাকাত ফান্ড, আপনি ইসলামিক ফাউন্ডেশন তো জাকাত ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্বে। তো ইসলামিক ফাউন্ডেশনে যদি আপনি জাকাত দিয়ে মানি রিসিট নেন তাহলে ওইটার উপর আপনি রেয়াত পাবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আপনি শাড়ি, লুঙ্গি এগুলো বিতরণ করবেন জাকাতে, ওইটার উপরে কোনো রেয়াত নাই।
ঠিক আছে। এখন আসেন আপনি কত রেয়ার পাবেন। সেটা হলো যে আপনার টোটাল যে ট্যাক্সেবল ইনকাম এটা 3%, অথবা আপনি যেটা বিনিয়োগের মধ্যে যেটা লোয়ার সেটার উপরে সেই পরিমাণ রিবেট আপনি পাবেন। হ্যাঁ, যে অঙ্কটা করছিলাম ওই অঙ্কটা আবার একটু দেখাই। এই যে অঙ্কটা না, কথার কথা এইটা মনে আছে তাই না? জি স্যার। এখন ধরেন ওই ওই ভদ্রলোকের অঙ্কই এটা, তার সরি ইনভেস্টমেন্ট আছে তার কতগুলো ইনভেস্টমেন্ট আছে, ডিপিএস আছে 1,20,000 টাকা, সেভিং সার্টিফিকেট কেনা আছে 1,80,000 টাকার, সঞ্চয়পত্র কেনা। তারপরে ধরেন এলআইপি আছে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে 1,00,000 টাকা। ধরেন এই সব তার এই 4,00,000 টাকা তার হলো বিনিয়োগ। এখন সে মানে পাবে রিবেট ক্যালকুলেশন। ট্যাক্স রিবেট ক্যালকুলেশন। এখন তার হলো ইনকাম কত জানি মনে 10,50,000 পড়ে? টাকা ইনকাম হলো 3%। 10,50,000। হ্যাঁ 31,000। হ্যাঁ 10,50,000 টাকার 3%, তাতে কত আসে? কত আসে? 31,500। 31,500। তার বিনিয়োগ হলো 4,00,000, 15%। 10,00,000। এই which is তিনটার lower. মধ্যে 31,500 লোয়ার। 31,500। তার মানে লোয়ার যেটা হয়ে যায়। দেখতে Yes, sir. পাচ্ছেন? তার মানে এই যে 80,000 টাকা, এইখান থেকে লেস ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট সমান যদি তার মানে বিয়োগ করলে কত হয়? 48,500। 48,500। যদিও তার ট্যাক্স আসছে 80,000, তার ট্যাক্স দিতে হবে আলটিমেটলি 48,500 টাকা। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এটা হলো আপনার মানে ট্যাক্স রিবেট ক্যালকুলেশনে যদি বিনিয়োগ থাকে তাহলে আপনি কিভাবে করবেন। এখন আসেন যে এই ট্যাক্স রেট কি, এবারে ট্যাক্স রেট এটা গত ক্লাসে দেখানো হয়েছে যে 0.0, মেয়েদের ক্ষেত্রে বা সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে 4.5 মানে ওটা 4 লাখ, 3.5 জায়গায় 4।
আর এরপরে হলো আপনার 5, 10, 15, 20, 25 এভাবে। আর হচ্ছে আপনার ওই যে কি বলে, এটা দেখছেন, এটা তো গত ক্লাসে দেখানো হয়েছে, এই নিয়ে আমরা 3-4টা অঙ্কও করছি, জি স্যার। তাই না? এটা হলো লাস্ট স্লাইড, স্যালারি শেষ আজকে। তো মানে এখানে বলা হচ্ছে যে বেতন থেকে যে উৎসে আয়কর কর্তন, সেটা নিয়ম কি? ওই যে নিয়ম হচ্ছে 48,500, এখন যে অঙ্ক করাই দিলাম না এই মাত্র 48,500, ওই ভদ্রলোক ট্যাক্স আসছে না, ওইটাকে 12 মাস দিয়ে ভাগ করতে হবে। 12 মাস দিয়ে ভাগ করে কত আসে দেখেন তো? 48,500-কে 12 ভাগ করলে 4,000 কত হয়? 4,041। এই 4,041 টাকা করে প্রতি মাসে ওই ভদ্রলোকের বেতন থেকে কোম্পানি কেটে রাখবে, কেটে তার নামেই সরকারি কোষাগারে জমা দিয়ে দিবে চালানের মাধ্যমে, যাতে করে সে যখন রিটার্ন সাবমিট করবে তার যেন আর 1 পয়সাও ট্যাক্স দিতে না হয়। সব আগাম প্রতি মাসে মাসে কেটে রাখবে 4,048 করে বা 41 করে। বুঝতে পারছেন? এইটাই হলো অ্যাভারেজ রেট এইখানে। এই জন্য স্যার স্যার একটা কোশ্চেন, এই যে ট্যাক্সটা যে কেটে রাখতেছি এটা তো স্যালারি থেকে, মানে আমার স্যালারি থেকেই কাটতেছে কোম্পানি, হ্যাঁ, তাই তো। মানে এটা তো ট্যাক্স অন ট্যাক্স হলো না, নাকি এটাই ট্যাক্স অন ট্যাক্স? না, এটা ট্যাক্স অন ট্যাক্স হবে না। ট্যাক্স অন ট্যাক্স পড়ানোটাই আমার একটা ভুল হয়ে গেছে আপনাদেরকে, কারণ এটা এখন আর বাস্তবে নাই। মানে মালিক আমার ট্যাক্স দিয়ে দিবে এইরকম মালিক বাংলাদেশে নাই। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি, এর জন্য আমি বলাই ফেলছিলাম। এটা আমি বুঝতে পারছি যে আপনারা এত জুনিয়র, আপনাদের আসলে পড়ানোটাই ভুল হয়েছে। এইটা হচ্ছে মানে প্র্যাকটিস, যে এই যে আমি অঙ্কটা করে দিলাম 48,000 কত, ওইটাকে 12 মাস দিয়ে ভাগ করলে 4,041 টাকা প্রতি মাসে এই ভদ্রলোকের বেতন থেকে কেটে রাখবে। এবং ওই ভদ্রলোক যখন রিটার্ন দাখিল করতে যাবে তখন দেখা যাবে তার ট্যাক্স আসছে কত? 48,500। কোম্পানি তার কাছ থেকে ট্যাক্স কাইটে রাখছে কত? 48,500। সুতরাং এখন তাকে রিটার্ন দাখিল করার সময় আর কত দিতে হবে? কিছুই দিতে হবে। বিষয়টা এরকম আর কি। এবং এই যে কোম্পানি প্রতি মাসে তার বেতন থেকে যে কেটে রাখবে 4,000 কত টাকা করে, এটা কিন্তু পরের মাসের সেকেন্ড উইকের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। ওই যে নিচের প্যারায় লেখা, বুঝছেন? জি স্যার। এখন বলেন, এই যে স্যালারি পড়ানো শেষ, স্যালারির উপরে অনেক কোশ্চেন হয়, বুঝতে পারছেন তো? সুতরাং এমসিকিউ টাইপের হতে পারে, আপনার একটা অঙ্কও আসতে পারে। আজকে যে অঙ্কটা করাই দিলাম এটা পরীক্ষায় আসতে পারে, কারণ আপনাদের শুধু এমসিকিউ না, একটা বড় অঙ্ক থাকে, একটা বড় কোশ্চেন থাকে অঙ্কটাই। জি স্যার, সিনারিও বেসড কোশ্চেন থাকে স্যার। সুতরাং একটা স্যালারি যদি একটা ছোট্ট অঙ্ক দেয় তাহলে আপনি পারবেন কিনা করতে? স্যার ডিবেটের স্লাইডটাতে একটু যাবেন স্যার, ওখানে একটা কোয়েশ্চেন ছিল। হুম, স্যার পরে বলেন। না, এটা তো না স্যার, ওই যে এটা পার্সেন্টেজ যেটা ছিল স্যার, এখানে এক্সক্লুডিং এনি ইনকাম হোয়ার মিনিমাম ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল and any income where reduced tax rate is applicable, এই লাইনটা স্যার। শোনেন, আমি তো এখন পড়াচ্ছি শুধু স্যালারি, কিন্তু স্যালারির সাথে যদি আরো কিছু ইনকাম যোগ হয় অন্যান্য হেডে, সেগুলো যদি আপনার মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল, রিডিউস ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল এরকম হয়, ওগুলোকে বাদ দিয়ে নিতে হবে। ওগুলোকে বাদ দিয়ে তারপরে 3% করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন আমার অঙ্কে দুইটা আমার হলো এই যে বেতন হচ্ছে আমার ট্যাক্সেবল স্যালারি হচ্ছে 10,50,000 টাকা, আর আমার সঞ্চয়পত্রে সুদ আছে 10 লাখ, টোটাল ইনকাম আমার 20,50,000। তাহলে কি 20,50,000-এর উপরে আমি 3% রিবেট পাবো? উত্তর হচ্ছে না। কেন পাবো না? সঞ্চয়পত্রের সুদের উপরে যে ট্যাক্স কাটে 10%, ওটা মিনিমাম ট্যাক্স। তা এই যে মিনিমাম ট্যাক্স, তাহলে কোনটা? স্যালারি থেকে যে ট্যাক্স কাটে এটা কি মিনিমাম ট্যাক্স? না।
তাহলে মিনিমাম ট্যাক্স কোনটা কোনটা সেটা পড়াবো আগামী ক্লাসে। যে উৎসে যে টিডিএস করে রাখে তারপর মিনিমাম ট্যাক্সের কোনো ইনকাম থাকে তাহলে ওটার উপরে রিবেট হয় না। তাইলে আমার যদি টোটাল ইনকাম হয় সঞ্চয়পত্রে সুদ 10 লাখ আর বেতন থেকে আয় হচ্ছে 10,50,000, টোটাল হলো 20,50,000, তাহলে কি আমি 20,50,000-এর উপরে 3% রিবেট পাবো? উত্তর হচ্ছে না। কেন পাবো না? ওই 20,50,000 থেকে আমাকে 10 লাখ টাকা ছুটিয়ে নিতে হবে এক্সক্লুডিং, ওইটা বাদে। বুঝতে পারছেন? এরকম মানে রিডিউস স্যার ট্যাক্স রেটও আছে, ওই যেমন সঞ্চয় পত্রের ওই হাঁস ইনকামটা মুরগি, স্যার বাদ দিয়ে দিতে হবে আর কি। হ্যাঁ বাদ দিয়ে 3% ক্যালকুলেশন করতে হবে। 3% ক্যালকুলেশনের সময় বাদ দিয়ে 3% করতে হবে, ওইটাই বলছে এখানে। আচ্ছা স্যার, আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের প্রভিডেন্ট ফান্ডের উপর যে ইন্টারেস্টটা দেয় ওটা তো স্যার এমপ্লয়মেন্টে যাইতো আগে, যেখানে কিনা ওটার 14.5% আমরা রিবেট পাইতাম। এখন ওটা না কি না স্যার চেঞ্জ হয়েছে? না, চেঞ্জ হয় না। প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট আগেও করমুক্ত ছিল, এখনো করমুক্ত এমপ্লয়ির হাতে। আগে স্যার 14.5% ছিল মেবি, শুধু এখন কি পুরোটাই? ওই তো 14.5 কোনো ইন্টারেস্ট রেটই বাংলাদেশে নাই, সুতরাং সেই অর্থে এটা করমুক্ত ছিল। আর এখনো মানে ফর্মুলাটা চেঞ্জ করছে, বাট এখনো করমুক্তই রাখছে। যে ফর্মুলা দিছে তাতেও করমুক্ত হয়ে যায়। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো। এমপ্লয়াররা যে স্যার মান্থলি ট্যাক্সের একটা ট্যাক্স কেটে রাখে, ওরা কি এমপ্লয়িজদের ইনভেস্টমেন্ট সম্পর্কে মানে ওদের কাছে কি সব ইনফরমেশন থাকে? এই যে রিবেট বাদ দিয়ে যে ওই ট্যাক্সের ওটা ক্যালকুলেট করা হয় ট্যাক্স লায়াবিলিটি, এই জন্য। না, ওরা যেটা করে ওরা তো আর আপনার আপনার পার্সোনাল ইতিহাস তো ওরা জানে না। ওরা ওই ইনকামের 3% ক্যালকুলেশন করে করে ওইটা সেফ সাইডে থেকে ওইটাই বাদ দিয়েই ওরা করে। এখন আপনি সবাই যে কাজটা করে সব আপনি চাকরি করলে বুঝবেন যে ওই কোম্পানি আপনাকে জুন মাসে আপনার কাছ থেকে হিসাব নেয় যে আপনি কোথায় কোথায় বিনিয়োগ করছেন আমাদেরকে জানান। যদি না জানান তাহলে আমরা এ যাবত আপনার কাছ থেকে যে কম ট্যাক্স কাটছি তাতে হবে না, আমি এখন বেশি ট্যাক্স কাটবো। আপনার ট্যাক্স আসছে 80,000, আমরা তো আপনার বাদ দিয়া 48,000 টাকা কাটতেছি। আমি জানি যে আপনি বিনিয়োগ করবেন, আপনি শিক্ষিত, আপনি সচেতন। হ্যাঁ, তো আপনারা বিনিয়োগ করবেন, রেয়াত পাবেন, আপন ভালো পাগলেও বোঝে যে কি হলে আমার ট্যাক্স কমবে, এটা পাগলেও বোঝে। তো সুতরাং আপনি আমাকে যা যা দিচ্ছেন ওই কাগজগুলো দেন, আমরা আমাদের ফাইলে রাখি ফর আওয়ার সেফ সাইড, যে আমরা আপনার কাছ থেকে কম কাটি নাই, ঠিকই কাটছি। আর যদি দিতে না পারেন জুন মাসে তাইলে কিন্তু আমরা বাড়তি ট্যাক্স কেটে ফেলবো, আমাদের বাঁচতে হবে। কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার কিছুদিন আগে স্যার একটা এসআরও বেরিয়েছিল, মানে জাস্ট আমার মনে হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডের উপর নাকি এবার স্যার 27.5% ট্যাক্স কাটতে হয়েছে। এটা কি না না অ্যাপ্লিকেবল? না না, আজকে আমরা পড়াচ্ছি স্যালারি, আজকে আপনার মানায় না। ওইটা হলে জি আপনি স্যার। সাউন্ড বন্ধ করেন, আমি আপনাকে শিখাচ্ছি, পড়াচ্ছি। sound বন্ধ করেন। ওইটা হলো সরকার এবছর থেকে আইন করছে যে প্রভিডেন্ট ফান্ডের ঋণ নিতে হবে। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে একটা ট্যাক্সেবল এন্টিটি এবং প্রভিডেন্ট ফান্ডকে রিটার্ন দিতে হবে। এবং প্রভিডেন্ট ফান্ডের যখন রিটার্ন দিতে হবে, তো প্রভিডেন্ট ফান্ডের ট্যাক্স রেট হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের যে ইন্টারেস্ট, প্রভিডেন্ট ফান্ডের একমাত্র ইনকাম হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। তো ওই ইন্টারেস্ট ইনকামের উপরে 27.5% হারে ট্যাক্স দিতে হবে। এটা এবারে নতুন আইন, আগে কোনোদিনও ছিল না। এটা এমপ্লয়ির কোনো বিষয় না। আজকে স্যালারি করাচ্ছি, স্যালারির সাথে ওটার কোনো সম্পর্কই নাই, ওটা আলাদা এন্টিটি। কোম্পানি একটা আলাদা সত্তা, প্রভিডেন্ট ফান্ড একটা আলাদা সত্তা, ব্যক্তি একজন চাকরিজীবী একজন আলাদা সত্তা। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এখন যেটা দেখাচ্ছে এটা হলো সেকেন্ড হেড, এটা হলো ইনকাম ফ্রম রেন্ট, ভাড়া থেকে আয়। এতক্ষণ পর্যন্ত আমরা প্রথম হেড যেটা দেখলাম সেটা ছিল বেতন থেকে আয় বা চাকরি থেকে আয়।
এখন যেটা দেখাচ্ছি ভাড়া থেকে আয়, ইনকাম ফ্রম রেন্ট। এটা হলো আপনার আমাদের যে 7টা হেডস অফ ইনকাম পড়াবো, এটার দ্বিতীয় হেড। এটা এইগুলোতে এই প্রেজেন্টেশনে মোটামুটি এগুলো কাভার করবে। এই যে মিনিং অফ হাউস প্রপার্টি অ্যান্ড প্রপার্টি, ওনারশিপ অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন কেস অফ কো ওনার, যদি একটা বাড়ির একাধিক মালিক হয় তখন তার মানে মালিকানা এবং অ্যাসেসমেন্ট কি হবে, অ্যানুয়াল ভ্যালু অ্যান্ড অ্যালাউবল ডিডাকশন, মানে বাড়ি ভাড়া থেকে কি কি খরচ বাদ যাবে, ট্রিটমেন্ট অফ সেলফ অকুপাইড প্রপার্টি, নিজের বাড়িতে নিজে থাকতে সেটার ট্যাক্স ট্রিটমেন্ট কি, টোটাল রেন্টাল ভ্যালু কম্পিউটেশন, টিডিএস, ট্যাক্স ফ্রি রেন্টাল ইনকাম। তো আমরা দেখতে থাকি আর কি। প্রপার্টি, মিনিং অফ হাউস প্রপার্টি, এখানে বলছে যে হাউস প্রপার্টি মিনস এনি বিল্ডিং other than factory building including furniture, fixture, fittings which is inseparable from the building, যদি factory building হয়, and land appertaining thereto owned by the assessee and rented for commercial or residential purpose। কথা হচ্ছে যে বাড়ি বলতে গৃহ সম্পত্তি বলতে হাউস প্রপার্টি বলতে শুধু বিল্ডিং নয়, শুধু বিল্ডিং নয়, বিল্ডিং ছাড়াও বিল্ডিং সংলগ্ন যে জমি সেটাও বোঝাবে এবং সবকিছুই বোঝাবে। ফার্নিচার, পিকচার যদি আলাদা ভাড়ার এগ্রিমেন্ট হয় বাড়ির মধ্যে, ওটাও বাড়ি ভাড়া হিসেবে গণ্য হবে। হ্যাঁ, তবে মানে বাড়ির ওনারের হাতে ট্যাক্স হবে, বাড়ির মালিকের হাতে ট্যাক্স হবে, এবং বাড়িটা কমার্শিয়াল পারপাসেও ভাড়া হতে পারে, রেসিডেন্সিয়াল পারপাসেও ভাড়া হতে পারে। এখন আসেন যে প্রপার্টি মিনস দ্য ফলোইং হুইচ ইজ রেন্টেড, মানে প্রপার্টি বলতে মিন করবে যে প্রপার্টি এই নিম্নলিখিত গুলো যেগুলো ভাড়া দেওয়া হয়েছে, যেমন হাউস প্রপার্টি হতে পারে, ল্যান্ড হতে পারে, ফার্নিচার হতে পারে, ফিক্সচার, ফ্যাক্টরি বিল্ডিং, তারপরে ল্যান্ড অ্যাপার্টিনেন্ট টু বিজনেস মানে ব্যবসা সংলগ্ন জমি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, পার্সোনাল ভেহিকেল, এনি আদার ক্যাপিটাল অ্যাসেট, ইভেন জলাশয়ে যদি ভাড়া হয়, সবকিছু মানে যত ভাড়া, সেটা খালি জায়গা ভাড়া হোক, জলাশয়ে ভাড়া হোক, মানে অথবা খালি জায়গা, ইভেন আমরা টাওয়ার ভাড়া, গ্যারেজ ভাড়া, নিজের গাড়িটা যদি আমি উবারে দিয়ে দেই, সেখান থেকে যদি ভাড়া পাই, সবকিছুই এই ভাড়া ইনকামের মধ্যে আসে। এখন আসেন যে অ্যাসেসমেন্ট অফ কো ওনার। এক মিনিট একটু। আচ্ছা দেখেন, একটা বাড়ির যদি একাধিক মালিক হয় তখন আগের আইনে ছিল তাদেরকে আলাদা আলাদা ভাবে ট্যাক্স করতে হবে। এখন বলছে যে তাদের যদি আলাদা বন্টন নামা না হয়ে থাকে, ধরেন বাবা মারা যাওয়ার পরে ছেলে মেয়ের মধ্যে এখনো প্রপার্টি ভাগ হয়নি, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আলাদা তো করা যাচ্ছে না, কে কোন অংশ পাবে তো বোঝা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে জয়েন্টলি অ্যাসেসমেন্ট করা যাবে অ্যাজ এওপি। এটা এবারের আইনে আসছে, গতবারের আইনে ছিল। সেলফ অকুপাইড প্রপার্টি, নিজের বাড়িতে নিজে থাকলে ওই বাড়ির কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। নিজের বাড়িতে নিজে থাকলে অথবা নিজের বাড়িতে নিজে ব্যবসা করলে, তো ওই বাড়ি যেহেতু কোনো ভাড়া ইনকাম নাই, সেই জন্য এটা কোনো ট্যাক্সের বালাই নেই। এখন আসেন অ্যানুয়াল ভ্যালু। এখানে লেখাগুলো একটু যদি আমরা পড়ি, দেখি যে ইনকাম ট্যাক্স ইজ লেভিড নট আপন দ্য অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু ফ্রম হাউস প্রপার্টি, রাদার আপন দ্য নোশনাল ভ্যালু বেসড অন অ্যানুয়াল ভ্যালু। এখানে এই কথাটা ইম্পর্টেন্ট এই কারণে যে একজন বাড়িওয়ালা যে টাকা ভাড়া পায় বা বাড়ি ভাড়া দিয়ে বলতেছে, এটা ডিসিটির কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে। সে এটার একটা রিজনেবল রেন্ট ডিটারমিন করে সে এটা অ্যানুয়াল ভ্যালু ডিটারমিন করতে পারে। যেমন একটা উদাহরণ দিই, একজন বাড়িওয়ালা বললো আমি ভাড়াটিয়ার কাছ থেকে 50,000 টাকা করে ভাড়া পাই, বা ডিসিটির কাছে সেইভাবে রিটার্ন সাবমিট করলো। ডিসিটির কাছে মনে হলো যে না, 50,000 টাকা এটা এই বাড়ির ভাড়া 50,000 হতে পারে না। সে এনকোয়ারি করলো, ইন্সপেক্টর পাঠাইলো, বা ওই বাড়ির যে কত স্কোয়ার ফিট বাড়ি, এত স্কোয়ার ফিটের 2,500 স্কোয়ার ফিট বা 3,000 স্কোয়ার ফিটের বাড়ি এই এলাকায় গুলশানে 50,000 টাকা হতেই পারে না। সে তখন এটাকে জাস্টিফাই করলো যে গুলশান এত নম্বর রোডের বাড়ি এবং এত স্কোয়ার ফিটের বাড়ি, করদাতা
বাড়িওয়ালা 50,000 টাকা করে ভাড়া পান বলিয়া দাবি করিয়াছেন, যাহা বিশ্বাসযোগ্য নয়। কর পরিদর্শক দ্বারা বিষয়টি তদন্ত করা হয়েছে, এবং তাতে আমি অনুমান করলাম যে এই বাড়ি ভাড়া হওয়া উচিত 1.5 লাখ টাকা করে। তাহলে যেটা বেশি ওইটাই হবে আর কি। এখন হয় কি, এরপরে ঝগড়াঝাটি লাগেই থাকে। আপনার যেটা বাস্তবে যেটা হয় সেটা হলো, ডিসিটি যদি এরকম আন্দাজে একটা ভাড়া ধরে, এসএসসি তো এটা মেনে নেয় না, তখন সে আপিল করে, ট্রাইব্যুনাল করে, মানে এটা লিটিগেশন লেগে থাকে আর কি। কিন্তু তার মানে এই না যে বাড়িওয়ালা যে ভাড়া দেখাবে ওইটাই ডিসিটি কে মেনে নিতে হবে, এটাও ল নাই। এইখানে ডিসিটির কিছু ডিসক্রিশনারি পাওয়ার মানে আছে। এই এটাই বলছে যে অ্যানুয়াল ভ্যালু, যেটা বার্ষিক মূল্য, ভাড়া মূল্য, the sum of which the property might reasonably be expected to let out from year to year. সম্পত্তি রিজনেবলি কত টাকা করে ভাড়া হতে পারে সেটাই হবে মানে অ্যানুয়াল ভ্যালু। অথবা অ্যানুয়াল রেন্ট শোন বাই দি ওনার হুইচ এভার ইজ হায়ার, অথবা বাড়িওয়ালা যে ভাড়া দেখাইছে সেইটা, অথবা ডিসিটির কাছে যেটা রিজনেবল মনে হচ্ছে সেইটা, দুইটার মধ্যে যেটা হায়ার সেটাই হবে অ্যানুয়াল রেন্টাল ভ্যালু বা লেটিং আউট ভ্যালু। এই নিচের লেখাটাও কিন্তু তাই করতে পারেন যে where the property is let out and the rent is received by the owner, the annual value may be more than the actual rent if the reasonable rent is determined by the DCT is higher than the actual rent. এখন আসেন এই যে রেন্টাল ভ্যালুটা আপনি কিভাবে কম্পিউট করবেন সেটার একটা ফর্মুলা এবারের বাজেটে, এবারের নতুন আইনে দিয়ে দিচ্ছে এটা। অ্যানুয়াল ভ্যালু তো শিখলেন যে অ্যানুয়াল ভ্যালু হলো যেটা বাড়িওয়ালা যে ভাড়া দেখাবে অথবা ডিসিটির কাছে যে ভাড়াটা ন্যায়সঙ্গত মনে হবে, দুটার মধ্যে যেটা বেশি এটাই হবে অ্যানুয়াল প্লাস। এবারে বাড়িওয়ালা যদি কোনো আগাম ভাড়া নিয়ে থাকে যদি ভাড়াটিয়ার কাছ থেকে, তাহলে সেটাও যোগ হবে। লেখা আছে এনি অ্যাডভান্স রেন্ট অর সিকিউরিটি মানি অর এনি মানি অর বেনিফিট রিসিভড বাই দি ইন অ্যাডভান্স মাইনাস অ্যাডজাস্টমেন্ট অফ প্রিভিয়াস অ্যাডভান্স রেন্ট মাইনাস ভ্যাকেন্সি অ্যালাউন্স। ভ্যাকেন্সি অ্যালাউন্স মানে বাড়িটা যদি 2 মাস বা 3 মাস খালি থাকে তাহলে ওই 3 মাসের ভাড়া বাদ যাবে। এবং নিচে একটা নোট দেওয়া, ইফ দ্য প্রপার্টি রিমেইনস ভ্যাকেন্ট ফর এ সার্টেন পিরিয়ড ইট মাস্ট বি নোটিফাইড টু দ্য ডিসিটি। ডিসিটি কে জানাতে হবে উইদিন 30th of every vacant month. Vacant month for availing vacancy allowance. ভ্যাকেন্সি অ্যালাউন্স পাওয়ার জন্য এটা কি করতে হবে আর কি, জানাইতে হবে। আচ্ছা, এখন একটা কথা বল, এটা যদি একটা অঙ্কের মতো দেখাই তাহলে আপনার কাছে ক্লিয়ার। ধরেন কথার কথা একটা বাড়ি, সেই বাড়িটা পূবালী ব্যাংকের কাছে ভাড়া দেওয়া হয়েছে। কত টাকা মাসিক ভাড়া? 1 লাখ টাকা করে ভাড়া। বছরে ভাড়া কত? 12 লাখ টাকা। ধরেন ডিসিটি 12 লাখ টাকা মেনে নিছে, এগ্রিমেন্ট আছে, আরো ব্যাংকের সাথে এগ্রিমেন্ট, এটা তো মানে করা যায় না যে ডিসিটি আন্দাজে একটা ভাড়া ধরবে, এটা সাধারণত ডিসিটি করে না। যেহেতু একটা প্রতিষ্ঠান, একটা ব্যাংকের সাথে ভাড়া এগ্রিমেন্ট আছে, সুতরাং এখানে ডেভিয়েশন হওয়ার কথা না, 2 নম্বরই হওয়ার কোনো কারণ নেই। তো বছরে 12 লাখ টাকা ভাড়া আর 25 লাখ টাকা নিচে অ্যাডভান্স। বাড়িওয়ালা পূবালী ব্যাংকের কাছ থেকে অগ্রিম ভাড়া নিচ্ছে 25 লাখ টাকা এবং বলছে যে এখান থেকে প্রতি মাসে 25,000 টাকা করে সমন্বয় হবে। প্রতি মাসে 25,000 টাকা করে সমন্বয় হবে। তাহলে এই বছরের সমন্বয় হবে কত? 25,000 টাকা করে 3 লাখ টাকা সমন্বয় হবে। ঠিক আছে, তাহলে এই বছরে কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে 12 লাখ যোগ 25 লাখ। ওই যে অ্যাডভান্স রেন্ট নিছি আমি 25 লাখ, তাহলে 12 লাখ টাকা হলো ভাড়া অ্যানুয়াল ভ্যালু, আর 25 লাখ টাকা নিছি আমি অগ্রিম ভাড়া। তাহলে 25 আর 12 যোগ করলে হয় 37। এই 37 লাখ টাকার উপরে কিন্তু এবারে আমাকে ট্যাক্স দিতে হবে। এখন আগামী বছরে আমাকে কত টাকার উপরে ট্যাক্স দিতে হবে? একই ভাড়াটিয়া রয়ে গেছে, পূবালী ব্যাংকে আছে ভাড়াটিয়া। আগামী বছরে আমাকে 9 লাখ টাকার উপরে, যদিও বাড়ি ভাড়া 12 লাখ, কিন্তু গত বছরে 3 লাখ টাকা সমন্বয় হয়েছে। ওই যে অ্যাডভান্স যে 25 লাখ, ওখান থেকে 3 লাখ টাকা গত বছর সমন্বয় হয়েছে। তো সুতরাং সেকেন্ড ইয়ারে তাকে বাড়ি ভাড়া হবে 9 লাখ টাকা, মানে 12 লাখ টাকা হলো বাড়ি ভাড়া 12 মাসে, মাইনাস 3 লাখ টাকা হলো গত বছরে
অগ্রিম ভাড়া হইতে সমান নয় 3 লাখ। সুতরাং ট্যাক্সেবল রেন্টাল ভ্যালু হবে আপনার 9 লাখ টাকা। এইরকম বিষয়টা আজগুবি একটা বিষয় আর কি। এটা নিয়ে অনেক সমালোচনা হইতেছে এই বর্তমানে এই আয়কর আইনটা নিয়ে। চরম সমালোচনা এখন এনবিআর এর। সেটা হচ্ছে যে অ্যাডভান্স রেন্ট কিভাবে আবার আয় হয়। এইটা কি আমার আয়? এই 25 লাখ টাকা কি আয়? আয়কর মানে কি? আয়কর মানে হলো আয়ের উপরে কর। তা আমি যে বাড়ি ভাড়া পাই 12 লাখ, ওটা ঠিক আছে, ওটা তো আমার আয়, বাড়ি ভাড়া আয়, ওটার উপরে ট্যাক্স হবে, এটাই স্বাভাবিক। 25 লাখ টাকা আমার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে কেন? এটা তো আগে কোনোদিনও ছিল না। নতুন আইনে এরকম একটা বেখাপ্পা জিনিস আসছে। এটার জন্য একটু সমালোচনা হচ্ছে। এখন জানি না কি হয়, আইনটা চেঞ্জ হয় কিনা, বা আগামী বছরের নর্মালি তো বাজেট ছাড়া আইনটা চেঞ্জ হওয়া মুশকিল। এই আর কি। তো আপনি বলতে পারেন, আপনার এই স্লাইড নিয়ে অনেকক্ষণ কথা বললাম, কারোর কোনো বলার আছে কিনা দেখেন। কিছু বলার আছে? স্যার 25 লাখ টাকা ট্যাক্স কি স্যার প্রত্যেক বছর দেওয়া লাগবে? না না, প্রতি বছর দেওয়া লাগবে কেন? যে বছরে অ্যাডভান্স নিচ্ছে সেই বছরে ভাড়ার সাথে যোগ হয়ে ট্যাক্স হবে, আর এরপর তো খালি বিয়োগ হইতে থাকবে। কেন উদাহরণ দিলাম, আপনি বোঝেন না? জি স্যার, বুঝতে পারছি। স্যার ভ্যাকেন্সি অ্যালাউন্সটা বিষয়টা একটু যদি বলতেন। এই বাড়িটা যদি 3 মাস খালি থাকে, একজন বাড়িওয়ালা আগের ভাড়াটিয়া চলে গেছে, পরের ভাড়াটিয়া টুলেট লাগানো হয়েছে, মাঝখানে 3 মাস বাড়িটা খালি ছিল, তাহলে 3 লাখ টাকা মাইনাস হবে। বুঝতে পারছেন? জি স্যার। তো দেখেন এই ফর্মুলা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে অ্যাডভান্স কি 25 থাকবে না 3 লাখ টাকা ওখান থেকে মাইনাস হবে ইয়ারলি? বুঝি নাই কি কি স্যার অ্যাডভান্স পেমেন্টটা স্যার ইয়ারলি কত পার্সেন্ট করে এগ্রিমেন্ট অনুযায়ী এটা কি মাইনাস হবে আর নির্দিষ্ট একটা না না, এটা বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার একটা চুক্তি, সেখানে আদৌ অ্যাডজাস্ট হবে কিনা, হলে 25,000 করে হবে না 50,000 করে হবে, এটা তারা ঠিক করবে। আমি একটা উদাহরণ দিছি, আমি উদাহরণ মানে এটা মানে ই না, বাইবেল না। আপনি বুঝতে পারলেন কিনা? জি স্যার বুঝতে পেরেছি। না আমরা মনে করছিলাম হয়তো ইনকাম ট্যাক্স হয়তো নির্দিষ্ট হারে একটা পার্সেন্টেজ করে দিয়েছে। না না না, ইনকাম ট্যাক্সে কোনো নির্দিষ্ট হার নাই। আমি পড়াইতেছি তো আপনারে, আমি তো ফর্মুলা আমি এখন এটা দিলাম, একটা উদাহরণ দিলাম যাতে আপনি করে বুঝতে পারেন যে স্যার কি পড়াইতেছে। প্রতিটা পড়ানোতেই যদি আমি একটা এক্সাম্পল না দিই আপনার বুঝতে কষ্ট হয়, এটা আমি বুঝি। উদাহরণটা দিছি এখন একটু স্পষ্ট হলো যে না ঠিক আছে। কিন্তু তার মানে এই না আমি যা পড়াইতেছি তাই 12 লাখ টাকাই ভাড়া হইতে হবে, 25 লাখ টাকা অ্যাডভান্স হইতে হবে, আর 25,000 টাকা করে সমন্বয় হইতে হবে, তা না। কিন্তু ফিগার গুলা ডিফারেন্ট হইতে পারে ফিগার, তাই না? স্যার এই আর কি। ভ্যাকেন্সি অ্যালাউন্স নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি যদি আমার তো 3 মাস বাড়ি খালি থাকবে, তখন আমি যদি 12 মাসের ইনকাম ধরে দেন 3 মাস বাদ দিব, এভাবে হবে জিনিসটা? হ্যাঁ তাই তো, কারণ এটা তো ফর্মুলা, আপনি একটা প্লাস একটা মাইনাস, ভ্যাকেন্সি অ্যালাউন্স মাইনাস, দেখেন না চিহ্নগুলো? জি স্যার তাহলে বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি ধরেন একটা অফিস ভাড়া দিছি, যেটা কিনা গভর্নমেন্ট কোনো ব্যাংককে আর কি, গভর্নমেন্ট কোন অফিসকে। আমাকে যখন কোনো কোশ্চেন করবেন আপনি নিজেকে বাড়িওয়ালা ভাববেন। এর আগের ক্লাসটা নিছি, আপনি চাকরিজীবী ভাববেন, তাইলে যে কোনো কোশ্চেন আমাকে করবেন, আপনি ভালো শিখতে পারবেন। এখন আপনি নিজেকে ভাড়াটিয়া না ভেবে আপনি বাড়িওয়ালা ভাবেন, এখন বাড়িওয়ালাদের ক্লাস চলিতেছে। বলেন এখন। স্যার স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনবো না কেন। আচ্ছা স্যার, এখন আমি একটা আমার ধরেন একটা জায়গা আছে, যেটা কিনা আমি একটা ফ্ল্যাট, যেটা কিনা আমি একটা কমার্শিয়াল পারপাসে ভাড়া দিছি কোন একটা গভর্নমেন্ট অফিসকে বা ব্যাংকে। তো তারা আমাকে মাসে 95,000 টাকা ভাড়া দেয়, যেখানে কিনা আমাকে 5% হয়তো বা ট্যাক্স তারা কেটে রাখছে, কেটে রাখার পরে আমাকে 95,000 টাকা মানে রেন্ট পাই আর কি, আমি ভাড়া পাই।
তাহলে কি আমরা ভাড়া ক্যালকুলেশন করার সময় কি ধরেন 5,000 টাকা আমাকে ট্যাক্স কেটে রাখছে, আমি 95,000 টাকা পাইছি, তাহলে কি আমরা 1,00,000 টাকা ধরে হিসাব করবো নাকি 95,000 টাকা ধরে হিসাব করবো? 1 লাখ। স্যার 1 লাখ টাকা ধরে স্যার 5,000 টাকা পরে রিবেট হিসেবে আবেদন করা। আরে না, ওনারা বোঝে না আসলে। এই যে আপনাদের পড়াইতেছি, সাবজেক্টটার নাম হলো ইনকাম ট্যাক্স, আপনারা গোলায় ফেলেন। আপনাদের সমস্যা কি, অল্প বয়স তো গোলায় ফেলেন। আপনাদের পড়াইতেই আমার কষ্ট বেশি হয়। গোলায় ফেলেন, পোলাপানরে পড়াইতেছি তো। বিষয়টা হলো ইনকাম, সাবজেক্টটার নাম হলো ইনকাম ট্যাক্স। ইনকাম আগে আয়, তারপরে কর, এর নাম আয় কর। আপনারা গোলায় টোলাইয়া এমন একটা জগা খিচুড়ি বানান, যেটা আর কি বলবো। ভালো করে শোনেন, আমার বাড়ি ভাড়া আয় কত? 1 লক্ষ টাকা। বছরে আয়, বাড়ি ভাড়া আয় কত? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকার উপরে ট্যাক্স আসে কত? ট্যাক্স আসে ধরেন ধরেন 90,000 টাকা। ধরেন কথার কথা 90,000 টাকা। আমি যে ব্যাংকে ভাড়া দিছি বা সরকারি অফিসকে ভাড়া দিছি, তারা আমার 12 মাসে আমার কাছ থেকে 60,000 টাকা কাইটে রাখছে। 5 × 60, 5,000 টাকা করে প্রতি মাসে কেটে রাখছে 5% হিসাবে। তাহলে আমার 90,000 টাকা যদি আমার বাড়ি ভাড়ার উপরে ট্যাক্স আসে, তাহলে আমার ভাড়াটিয়া যে 60,000 টাকা আমার কাছ থেকে ট্যাক্স কেটে রাখলো, ওটা বিয়োগ করে আমি এখন রিটার্ন দাখিল করার সময় 30,000 টাকা দিয়ে আমি রিটার্ন সাবমিট করি। আমার টোটাল ট্যাক্স দেওয়া হলো 60,000 প্লাস 30,000, 90,000। একটা হলো ট্যাক্স, একটা হলো ইনকাম। ইনকাম হলো 1 লাখ, ট্যাক্স হলো 5,000। তা আপনি যেভাবে আমাকে কোশ্চেন করেন পেঁচাইয়া পোষাইয়া, ওটা তো হয় না, কোশ্চেনই তো হয় না। যে স্যার আমি পাইছি 95,000, 1 লাখ দেখাবো কেন? অথবা 1 লাখের সাথে 5,000, কি কি কথা উল্টাপাল্টা কথাবার্তা, উল্টাপাল্টা কোশ্চেন, মানে না বুঝলে যা হয় আর কি। ইনকাম এবং ট্যাক্স এই দুইটার পার্থক্য না বুঝলে যা হয়। এবং সবসময় মনে রাখবেন, আগে আয় পরে কর, এর নাম আয় কর। আগে আপনি আয় ক্যালকুলেশন করেন। আপনার আয় তো 95,000 গুণ 12 নয়, আপনার তো আয় হলো 1 লাখ গুণ 12, 12 লাখ টাকা। 12 লাখ টাকা হচ্ছে, তাকে তো ভাড়া দিছি আমি 1 লাখ টাকা করে। সে তো অ্যাড সোর্সে 5,000 টাকা কেটে আমাকে 95,000 টাকা দিবে, এবং 5,000 টাকার যে চালান ওটাও সে আমাকে দিয়ে দেয়, ওটাও আমার নামে জমা হয়। আর অ্যাজ ইফ যেন আমি 5,000 টাকা ট্যাক্স দিছি। সে কিন্তু আমাকে একটা খামের ভিতরে 95,000 টাকার চেক আর 5,000 টাকার চালানের কপি, এই দুইটা একটা খামে বন্দি কইরা, খামে ভইরা আমার কাছে পাঠায়, আমি বাড়িওয়ালা। তা আমি 1 লাখ টাকা ভাড়া দিছি, তো সে 1 লাখ টাকার বুঝ আমাকে পাঠিয়ে দিছে, 95,000 আর 5,000। তো এগুলো আমার এই 5,000 করে আমি 12 মাসে যেটা কাটে, এটা আমি জড়ো করে রাখবো একসাথে। এটা আমার কাজে লাগবে যখন আমি আগামীতে রিটার্ন ফিল আপ করবো। তখন আমার যা ট্যাক্স আসে সেখান থেকে এটা মাইনাস করে বাকিটুকু দিলেই চলবে। কি বুঝতে পারছেন? জি স্যার, এবার বুঝতে পারছি। এই আর কি। আচ্ছা, এখন আসেন যে in computing the taxable rental income, the following allowances are deductible from the total rental value. এখন ওই যে যেটা আগের অঙ্কে যেটা বললাম, যে টোটাল রেন্টাল ভ্যালু আমার কত হলো, আমি যে পূবালী ব্যাংকের কাছে ভাড়া দিছি 12 লাখ টাকা, আর আমার 25 লাখ টাকা নিছি অ্যাডভান্স, তাহলে আমার এবছরের রেন্টাল ভ্যালু কত? 37 লাখ। তাহলে এই 37 লাখ টাকার উপরে কি আমাকে ট্যাক্স দিতে হবে? না, রিপেয়ার এবং মেনটেনেন্স বাবদ আমি একটা খরচ বাদ পাবো। এখন আসি আপনাদেরকে যে কি কি খরচ বাদ যাবে। আমার বাড়ি ভাড়া ইনকাম আমার যা হচ্ছে ওইটার উপরে কি আমাকে ট্যাক্স দিতে হবে? না, এখান থেকে আমি কিছু খরচাপাতি বাদ পাবো। কি কি খরচাপাতি বাদ পাবো? 1 নম্বরে হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ। সেটা হলো আমি যদি মানে বসবাসের জন্য ভাড়া দেই, তাহলে 25% অফ রেন্টাল ভ্যালু। আমি যদি কমার্শিয়াল পারপাসে ভাড়া দেই, যেমন পূবালী ব্যাংকের কাছে যেটা দিলাম, ওটা কমার্শিয়াল ইউজ, অফিস ভাড়া বাবদ 30%। আর যদি এই দুইটা ছাড়া অন্য মানে জলাশয় ভাড়া, গাড়ি ভাড়া, গ্যারেজ ভাড়া বা ইত্যাদি, মানে সেগুলোর জন্য হবে আপনার 10%। খালি জায়গা ভাড়া,
নিচে একটা কথা বলছে যে সার্ভিস চার্জ যদি টেনেন্ট বহন করে মান্থলি সার্ভিস চার্জ, then the house owner will not get any statutory deduction for repair and maintenance in computing the taxable rental income. এখন এই যে একটা ঢালাও ছাড়, এবং আপনি বলি আমি যে বাড়িতে মেরামত করছি, রক্ষণাবেক্ষণ করছি, এই জন্য যে আমি 25% বা 30% আমি মানে মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ আমি বিয়োগ পাবো, ডিডাকশন পাবো, এটার জন্য কি আমাকে কোনো প্রমাণ দেখাতে হবে ডিসিটি অফিসে, ইনকাম ট্যাক্স অফিসে? উত্তর হলো না। এটা হলো স্ট্যাটুটরি ডিডাকশন, এটা হলো বিধিবদ্ধ রেয়ার, তার মানে এটা ঢালাও, মানে এটার জন্য কোনো প্রমাণ দেখাতে হবে না। বুঝতে পারছেন? এখন বলেন এই স্লাইডে কোনো কোশ্চেন? টেনেন্টের এই ব্যাপার একটু কনফিউশন কোনটা স্যার। কি বলেন? স্যার এতে বাসায় যেমন যারা বাসা ভাড়া ধরেন যে বাসার উপরে 2000 বা 3000 এরকম করে সার্ভিস চার্জ কেটে রাখে, তো স্যার ওই ক্ষেত্রে কি এই জিনিসটা কি অ্যাপ্লিকেবল, এটা এই জায়গাতে কিভাবে অ্যাপ্লিকেবল হবে আর কি? এটা নিয়েও অনেক কনফিউশন, এটা নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। নিয়ম হচ্ছে, ধরেন আমার বাড়িটা আমি ভাড়া দিচ্ছি, 50,000 টাকা করে ভাড়া দিচ্ছি, আর ভাড়াটিয়ারে বলছি যে বাপু আমার কেয়ারটেকার আসলে তার কাছে প্রতি মাসে 5,000 টাকা করে সার্ভিস চার্জ বাবদ দিয়ে দিই। এখানে অনেকগুলো ফ্ল্যাট, তো এই ফ্ল্যাটের যারা ওনার তারা ঠিক করছে যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, কেয়ারটেকারের বেতন, লিডম্যানের বেতন, এগুলো দিতে গেলে তো একটা টাকা না উঠলে এদের খরচ, কমন খরচগুলো কিভাবে চলবে? তো এই টাকাটায় আমি হাত দিচ্ছি না, ভাড়াটিয়ারে বলে দিছি যে তুমি সার্ভিস চার্জ বাবদ যেটা আসে সেটা দিয়ে দিও। এই যে সার্ভিস চার্জ বাবদ যেটা দিয়ে দিচ্ছি, ওটাও তো আসলে আমার দায়। এই বাড়ি কেয়ারটেকারের বেতন, অমুক সময় বাড়ি পরিষ্কার রাখা, এটা তো আমি বাড়িওয়ালা, আমার কর্তব্য যে বাড়ি পরিষ্কার রাখা, লাইট, ফ্যান ইত্যাদি ইত্যাদি, মানে সিঁড়ি কোটার, বাড়ির ভিতরের না, মানে এগুলো তো দরকার। তো এখন যদি আমার দায় ভাড়াটিয়া বহন করে, তাহলে ওটা ইনডাইরেক্টলি এখানে বলছে যে তাইলে আমি আর এই মেরামত আমার রক্ষণাবেক্ষণ যদি ভাড়াটিয়াই করে, তাহলে আর আমি পাবো কেন এ খরচ? এটা এবারে বলে দিছে। এখন এখানে একটা কনফিউশন, সেটা হলো যে ভাড়াটিয়া না হয় আমার মেইনটেনেন্সটা বহন করতেছে, কিন্তু রিপেয়ার তুমি বহন করেন। আমার তো বাড়িতে হোয়াইট ওয়াশ করা লাগলে তো আমারই করা লাগবে, এটা কি আর ভাড়াটিয়া করে দেবে? তো একটা দ্বন্দ্ব কাজ করতেছে। ডেপ্রিসিয়েশন একটা ব্যাপার আছে স্যার, ডেপ্রিসিয়েশন। না, ডেপ্রিসিয়েশন পাবে না। এবং আপনাকে বলতে পারি, 1 নম্বরে পাবে বাড়িওয়ালা রিপেয়ার এবং মেইনটেনেন্স বাবদ একটা খরচ পাবে, 2 নম্বরে পাবে খাজনা, 3 নম্বরে পাবে মিউনিসিপাল ট্যাক্স, 4 নম্বরে পাবে হলো ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এই বাড়িটা যদি অগ্নি বীমা করা থাকে তাহলে অগ্নি বীমার প্রিমিয়াম, আর 5 নম্বরে হলো বাড়িটা লোনের ইন্টারেস্ট। যদি এই যে ফ্ল্যাটটা আমি কিনছি, কিনে ভাড়া দিচ্ছি, এই ফ্ল্যাট কেনার জন্য যদি আমি ব্যাংক থেকে লোন নিয়ে থাকি, তাহলে লোনের যে সুদ যেটা আমি পে করলাম ব্যাংকে, ওইটাও আমি খরচ হিসেবে বাদ পাবো। বুঝতে পারছেন কি কি বাদ পাবো? স্যার নতুন আইনে তো স্যার এই জায়গায় শুধুমাত্র ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কথাটা লিখে আছে, ব্যাংক কথাটা তো ওই তো একই কথা, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আর ব্যাংক সেম। ব্যাংকও তো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মানে আর ওটা হলো আপনি যেগুলোকে মিন করতে চাচ্ছেন ওগুলো হলো নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মানে আইডিএলসি, তারপরে এরকম ডিবিএস, ডেল্টা ব্র্যাক হাউজিং, এগুলো হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। বুঝতে পারছেন? তো ব্যাংক থেকে লোন করলেও তো হবে না, মানে ব্যাংকও তো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আচ্ছা, এরপরে একটা জিনিস একটু দেখেন, সেটা হলো বাড়িওয়ালারা 6 নম্বরে যেটা লেখা আছে ওটা একটু আপনার বুঝতে কষ্ট হবে, তারপর আমি চেষ্টা করি আপনাকে বোঝানোর। সেটা হলো একজন বাড়িওয়ালা, ধরেন সে উত্তরাতে 6 তলা একটা বাড়ি করছে, এই বাড়িটা করতে তার 4 বছর লাগছে, এবং এই 4 বছরে সে ব্যাংকের লোন নিয়ে সে এই বাড়িটা শুরু করছে, এবং ওই প্রতি বছর ব্যাংকের ইন্টারেস্ট দিতেছে সে। কথার কথা যে 1 লাখ টাকা করে ইন্টারেস্ট পরিশোধ করতেছে ফর সিম্পলিফিকেশন।
আমি বলতেছি 4 বছরে 4 লাখ টাকা সুদ পরিশোধ করছে বাড়িওয়ালা, কিন্তু তখনও বাড়িটা হচ্ছিল, কনস্ট্রাকশন হচ্ছিল। 5th ইয়ারে গিয়ে বাড়িটা ভাড়া দিচ্ছে। বাড়িটা তৈরি করছে 4 বছর ধরে, 5ম বছরে গিয়ে বাড়িটা ভাড়া দিচ্ছে। আইনে বলছে যে যে কনস্ট্রাকশন পিরিয়ডের যে লোনের সুদ পরিশোধ করছে যেটা বাড়িওয়ালা, সেটা তো আসলে কোনো জায়গা থেকে বিয়োগ করতে পারে না, কারণ বাড়িটা তো ভাড়াই হয়নি। সে ভাড়ার বিপরীতে তো খরচ বিয়োগ করবে, তো খরচ করছে কিন্তু বিয়োগ করতে পারে না। তা বলছে যে 5ম বছরে সে যে প্রথম ভাড়া দিল, সেই বছরে ওই কনস্ট্রাকশন পিরিয়ডের যে লোনের ইন্টারেস্ট 4 লাখ টাকা, ওইটার 1/3 সে ওই প্রথম বছরে সে খরচ হিসাবে দাবি করতে পারবে। সেকেন্ড ইয়ারে 1/3, থার্ড ইয়ারে 1/3, 4 লাখ টাকা ফিনিশ। 4 লাখ টাকার 1/3 আসে 1,33,333। ওইটা সে খরচ হিসেবে দাবি করবে বাড়ি ভাড়ার বিপরীতে যে কনস্ট্রাকশন পিরিয়ডের লোনের ইন্টারেস্ট 3 বছরে এটা ফিনিশ হয়ে যাবে আর কি। আর ডিউরিং দ্য ইয়ারে যে লোনের ইন্টারেস্ট সেটা 5 নম্বরে, ওটা তো পাবেই, ওটা তো পাবেই। ইন এডিশন টু দিস, কনস্ট্রাকশন পিরিয়ডের লোনের ইন্টারেস্টটাও সে খরচ হিসাবে পাবে। দেখেন বুঝছেন কিনা, চেষ্টা তো করতেছি বোঝানোর জন্য। ক্লিয়ার? স্যার আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বাড়িওয়ালার বিষয়, যে বাড়িওয়ালার একটা বাড়ি ভাড়ার অঙ্ক যদি পরীক্ষায় আসে, তো আপনি পারবেন কিনা, যে একজন বাড়িওয়ালা এত টাকা ভাড়া পায়, এত টাকা অগ্রিম নিচ্ছে, এই খরচ দাবি করছে, তো এখন কম্পিউট হিজ ট্যাক্সেবল হাউস প্রপার্টি ইনকাম, রেন্টাল ইনকাম, তাই না? স্যার ওই সময় নেটের জন্য কেটে গেছিল, সরি স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই আইনে দেখলাম যে স্যার লেখা আছে যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কথাটা লেখা ছিল লোনের জন্য, মানে ইন্টারেস্ট ক্ষেত্রে। তো আবার আইনের সংজ্ঞাতে ফিনান্সিয়াল ইনস্টিটিউট বলতে লেখা ছিল যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট আইনের হচ্ছে 1993 সংজ্ঞায় যা বলা আছে তা। এখন 1993 আইনে আবার ফিনান্সিয়াল ইনস্টিটিউট বলতে শুধুমাত্র ইনস্টিটিউশন বলেছে, সেখানে ব্যাংককে ইনক্লুড করে নাই। এখন স্যার ব্যাংকের যে ইন্টারেস্টটা হয় হোম লোনের এগেইনস্ট, এটা কি সেট আপ করা, মানে এখানে মাইনাস করা যাবে স্যার? কত নম্বরে এটা বলছে সেকশনে? স্যার এটা হচ্ছে 38-এর গ আর উম, আর সংজ্ঞাটা দেওয়া আছে সেকশন 2-11-তে স্যার। দেখি 2-11 আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান। আচ্ছা, আর কত কত বললেন? 38 নাকি? আর্থিক, জি স্যার, 38-এর গ আর উমতে শুধুমাত্র বলা ছিল যে আর্থিক প্রতিষ্ঠান। এখন আর্থিক প্রতিষ্ঠানের সংজ্ঞা তো আইনে বলা আছে শুধু আর্থিক প্রতিষ্ঠান আইনে 1993-তে যা। স্যার ওই না, আইনে গিয়ে দেখলাম যে, জি স্যার 38-এর কত বললেন? স্যার ঘ আর উম স্যার। না, ঘতে কি বলা, ঘতে তো উমতে যেটা আপনি বলছেন উমতে ঠিক আছে, ঘতে কি? ও খতে খ আছে। ও স্যার খ, সরি স্যার। কোন আর্থিক প্রতিষ্ঠান হইতে কোন মূলধনী ঋণ গ্রহণ করা হইলে সেই ঋণের উপরে পরিশোধিত সুদ বা মুনাফা। এখন আর্থিক প্রতিষ্ঠানের সংজ্ঞায় যদি আপনি যান, 2-11, সেখানে কি বলছে? সেখানে কি বলছে? স্যার বলছে যে আর্থিক প্রতিষ্ঠান আইন 1993-এর আইনে যেভাবে বলা আছে ওইভাবেই, মানে ওইটাকে আর্থিক প্রতিষ্ঠান বলবে। ওই স্যার দেখলাম যে হচ্ছে ওইখানে নন ব্যাংক বাদে নন ব্যাংকের কথা বলা হয়েছে আর কি, যে ব্যাংক ইনক্লুড হবে না এই আইনের সংজ্ঞাতে। তাহলে তো বলা উচিত ছিল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, এরকম বলা জি উচিত। স্যার আগের আইনের স্যার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান একসাথে বলা ছিল, কিন্তু এবার আইনে বুঝতেছি না স্যার, এই জন্য। আমিও বুঝতেছি না তো এখন, এখানে পড়ে তো বোঝা যায় না, আমাকে যেতে হবে আর্থিক প্রতিষ্ঠানের ওই আইনে গিয়ে দেখতে হবে।
এটাও একটু এটা ভালো জিনিস ধরায় দিচ্ছেন। তার মানে তো বলে আমার মনে হয় না, এটা কোথাও মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারছেন? স্যার তাহলে কি স্যার অ্যাপ্লিকেশন দেখতে হবে স্যার? এটা যদি কারেকশন না হলে তাহলে তো স্যার অ্যাপ্লিকেশন না, কারেকশন আগামী বছরের বাজেটে এটাকে বলে দিবে যে ব্যাংক অথবা এই শব্দ সমূহ যোগ হইবে, এছাড়া আর কি বলবো। বর্তমান আইনে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, অনেক ভুল ভ্রান্তি ধরা পড়তেছে। এখন খোদ এনবিআরই এ নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে, যার জন্য এ পর্যন্ত পরিপত্র লিখা নেই আজ পর্যন্ত। এখন পর্যন্ত আজকে অক্টোবর মাস, সেপ্টেম্বর মাস শেষ, নভেম্বর মাসের 30 তারিখে রিটার্ন মানুষ কিভাবে দিবে, অনেক অ্যাম্বিগুইটি, তাই না? জি স্যার। তো ফলে হয় কি যে নতুন আয়কর আইন, তো এই আইনে যা যা লুফল ধরা পড়বে, যেমন আপনি একটা লুফল ধরাইলেন, এরকম আছে। তো এগুলো আগামী বাজেটে হয়তো ঠিক হবে। তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। ব্যাংক থেকে লোন নিলে, সে হাউস বিল্ডিং লোন নিলে সেই লোনের ইন্টারেস্ট মানে সে পাবে না, সে বিয়োগ হিসাবে পাবে না, এটা হয়। কমন সেন্সই বলে যে এটা হওয়া উচিত না। এই এখন আর্থিক প্রতিষ্ঠান ভাড়া কি করছে না করছে জানি না। স্যার তবে সংজ্ঞা যেরকম একটা সংজ্ঞাটা বলে দিছিল, এবার আবার হচ্ছে আইনের সংজ্ঞার মধ্যে ব্যাংক কোম্পানি সম্বন্ধে কোনো কিছু বল। হ্যাঁ, ওইখানে আসলে বলা উচিত ছিল ব্যাংক অথবা, এই শব্দ দুইটা যোগ করা উচিত ছিল, ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান। কারণ লোন তো এই দুইটা জায়গায়, ব্যাংক থেকেও হয়, আর্থিক প্রতিষ্ঠান থেকেও। এখন দেখেন, যদি কমার্শিয়াল রেন্ট হয় তাহলে কিন্তু ওই যে 5% কিন্তু ট্যাক্স কেটে রাখে। যদি ভাড়াটি হয় সরকারি অফিস, এনজিও, এনসিও মানে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন, এডিবি, ইওপি, এরা এই যে আপনি চোখে দেখতেছেন যে ইভেন সিএফআর, মানে তারা যদি হয় ডিডাক্টিং অথরিটি, তারা যদি হয় ভাড়াটিয়া, তারা কিন্তু বাড়িওয়ালাকে অফিস ভাড়া দেওয়ার সময় 5% ট্যাক্স কেটে দেয়। ওই যেটা নিয়ে এত কথা হইলো যে আমার 1 লাখ টাকা ভাড়া, আমার কাছ থেকে 5,000 টাকা কেটে আমি 95,000 টাকা পাই। আমি কি 95,000 ভাড়া দেখাবো না 1 লাখ টাকা? অবভিয়াসলি 1 লাখ। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু দেখেন, এইখানে একটা জিনিস দেখেন যে rental income from house property held under trust or other legal obligation only for religious or charitable purpose is totally exempt from payment of tax. বিষয়টা কি? বিষয়টা হলো, আপনি দেখবেন যে যেগুলো ফাউন্ডেশন বা ট্রাস্ট, এদের বাড়ি ভাড়া আয় সম্পূর্ণ করমুক্ত। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, তাইলে আপনি এটা বুঝতে পারবেন এই লেখাটার মাঝে যা কি। সেটা হলো, আপনি বাইতুল মোকাররমে নিশ্চয়ই গেছেন। বাইতুল মোকাররমে কিন্তু অনেকগুলো দোকান, এই দোকান ভাড়াগুলো তোলে ইসলামিক ফাউন্ডেশন। তো ইসলামিক ফাউন্ডেশন যেহেতু একটা রিলিজিয়াস ট্রাস্ট, ধর্মীয় ট্রাস্ট, এই কারণে ইসলামিক ফাউন্ডেশনের আয়, বাড়ি ভাড়া আয় সম্পূর্ণ করমুক্ত। ইকুয়ালি আপনি মসজিদের সামনে 2টা দোকান দেখবেন, অনেক মসজিদের সামনে 2টা বইয়ের দোকান আছে বা কিছু, সেখান থেকে মসজিদ কমিটি ভাড়া তুলে মসজিদের যে মানে নিত্য প্রাত্যহিক যে ব্যয়, সেগুলো তারা নির্বাহ করে। এবং এই মসজিদ যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সুতরাং তার বাড়ি ভাড়া আয় সম্পূর্ণ করমুক্ত। আপনি রামকৃষ্ণ মিশনের সামনে যদি 2টা দোকান দেখেন যেখান থেকে রামকৃষ্ণ মিশন ভাড়া তোলে, রামকৃষ্ণ মিশন যেহেতু একটি ধর্মীয় প্রতিষ্ঠান, তার আয় সম্পূর্ণ করমুক্ত, বাড়ি ভাড়া আয়। এরকম মানে ধর্মীয় বা দাতব্য ট্রাস্ট যদি হয়ে থাকে, তাদের হাউস প্রপার্টি ইনকাম, রেন্টাল ইনকাম কমপ্লিটলি ট্যাক্স ফ্রি।
কিন্তু এটা আবার এনজিওর বেলায় নট অ্যাপ্লিকেবল। বুঝতে পারছেন? এই আর কি। ক্লিয়ার? তাহলে দেখেন, এখন হাউস প্রপার্টি নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, রেন্টাল ইনকাম নিয়ে কোনো কোশ্চেন থাকে, যে কোনো জায়গায় আপনি করতে পারেন। আমরা 2টা হেড শেষ করলাম আজকে, বাড়ি বেতন হইতে আয় আর ভাড়া হইতে আয়। আরো 5টা রয়ে গেছে, আর একটা শুরু করতে চাচ্ছিলাম, এত অল্প সময় হবে না, তো সুতরাং এটা পরে। স্যার প্রপার্টি এবং হাউস প্রপার্টি একটু বুঝতে চাচ্ছিলাম। প্রপার্টির মধ্যে তো আপনার ল্যান্ড পড়ে, জলাশয় পড়ে, ওয়াটার বডি আর কি, সবই পড়ে। আর হাউস প্রপার্টিতে হলো একটা বিল্ডিং, এবং সাথে তার সামনে কিছু উঠানো থাকতে পারে, ল্যান্ড অ্যাপার্টমেন্ট আর কি। তো এইটা হলো হাউস প্রপার্টি। হাউস মানে তো বোঝেনি, হাউস মানে একটা বাড়ি, হাউস মানে একটা ফ্ল্যাট, এটা তো আপনি কমন সেন্সেও বোঝেন। আর প্রপার্টি মানে ল্যান্ড। প্রপার্টি হতে পারে মেশিন ভাড়া হইতে আয়। প্রপার্টি হতে পারে আমার গাড়ি, আমার গাড়িটা আমি উবারকে ভাড়া দিয়ে দিছি, তো ওখান প্রপার্টির থেকে একটা মধ্যে কি ভাড়া। হাউস প্রপার্টিও আসতে পারে? প্রপার্টির হ্যাঁ ভিতরে হাউস প্রপার্টি? হ্যাঁ, অবশ্যই ওইভাবেই তো ডেফিনেশন দেওয়া। আপনি আচ্ছা, থ্যাংক ইউ স্যার। খেয়াল করেন নাই যখন পড়াই? আপনার জন্য আবার আনতেছি। এই যে প্রপার্টি বলতে কি মিন করে? প্রপার্টি মিনস হাউস প্রপার্টি, ল্যান্ড, ফার্নিচার, ফিক্সচার, ফ্যাক্টরি, বিল্ডিং, ল্যান্ড, ওই যে প্লান্ট অ্যান্ড মেশিনারি, পার্সোনাল ভেহিকেল, এনি আদার ক্যাপিটাল অ্যাসেট এটসেট্রা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনাদের পরীক্ষা কি মাসে? ডিসেম্বর। ডিসেম্বর 10। ঠিক আছে, অন্যান্য ক্লাসগুলো চলতেছে ঠিক মতো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, একটা কাজ করেন, সেটা হলো আমাদের ক্লাসগুলো তো হলো 2টো ক্লাস হলো মাত্র, 2টা মানে 2 2 4টা। আর পরীক্ষা যেহেতু ডিসেম্বরে, সুতরাং আরো তো ক্লাস হবেই। আর হলো আমার কালকে 11টায় আসলে আমি সব হ্যান্ডআউট গুলো আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি এগুলা পড়তে পারেন। মানে যা পড়ানো হলো এ পর্যন্ত, যা পড়ানো হলো সেই হ্যান্ডআউট, আর আগামীতেও যা পড়ানো হবে সেগুলোর হ্যান্ডআউট সহ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা আপনার সুবিধা হবে যদি এটা বই আকারে বাছাই করে নিতে পারেন, আরো ভালো। তো এটা গেল 1 নাম্বার। আর 2 নাম্বার কথা হলো, আপনাদের যে স্টাডি ম্যানুয়ালটাও হয়ে গেছে, ওইটাও হয়তো আপনি আগামী মাসে পেয়ে যাবেন। তো ওটাও একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। কিন্তু সবার আগে যে কাজটা করতে হবে, আপনাকে ইনকাম ট্যাক্সের এই নতুন আইনের বইটা কিনতে হবে বাংলায়। এটা যেহেতু ইংলিশটা এখনো বের হয় নাই, বাংলাটাই কিনতে হবে, কিছু করার নাই। এটার দাম তো 150-200 টাকা। এটা তো আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম কেনার জন্য। মূল বাইবেল যেটা, সেটাই আপনার নাই আপনার সামনে, তাহলে কেমনে হবে? জি স্যার। একটা রেফারেন্স দিলে, এই যে উনি বললো যে স্যার 38-এর খটা দেখেন, তখন 38-এর খ আপনি কিভাবে দেখবেন যে সামনে আপনার বইটা না থাকে? এগুলো করেন, আমার এই মানে এই লেভেলে পাশ করা আপনার জন্য কোনো বিষয় না। কারণ আগের আইন যেটা যারা পাশ করে গেছে, বুঝলাম আগের আইনে পাশ করছে, এই আইনে পাশ করতেও খুব একটা ডেভিয়েশন আগে আইন থেকে ধরেন। এই আর কি। ঠিক আছে তাহলে। ওকে স্যার। থ্যাংক যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা শেষ করে দিই। কালকে যে কোনো একজন আসেন 11টার দিকে, তার হাতে সব দিয়ে দিই। ঠিক আছে থ্যাংক স্যার। ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার।